আহ রেকর্ড মনে হয় অন করে দিছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড অন করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে ভাই। জিহাদ, তাহলে ভাই আসলে কন্টিনিউ করতে বলো। ওকে ওকে ভাই, এসে পড়ছি। তাহলে শুরু করে দাও ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি, স্পষ্ট শোনা যাচ্ছে। জি, আচ্ছা, ধন্যবাদ। আহ আমাদের সাথে কি জিহাদ ভাই আছেন? হ্যালো, জিহাদ ভাই। জিহাদ, তোমার ইয়ে অফ আছে। জি ভাইয়া, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা, জিহাদ ভাই আপনি শুরু করুন। আচ্ছা আহ তারপর আমি শুরু করছি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম সকলকেই, এন্ড সকলকেই আজকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের ওয়েবিনারটিতে জয়েন করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এখন 9টা 43 বাজে, বাট আমরা কমিটমেন্ট করেছিলাম 9টা 30-এ। খুবই দুঃখিত সবার কাছে। এন্ড আজকে হচ্ছে আপনাদের টোকেনাইজেশন লিমিট এন্ড হচ্ছে মেমোরি এফিসিয়েন্সি নিয়ে ভাইয়া কথা বলবেন। এন্ড অলসো এটার বেসে হচ্ছে আমাদের যে কোর্স আছে মেইনলি এনএলপি নিয়ে এন্ড মেশিন লার্নিং নিয়ে, সেটা হয়তো আপনারা দেখেছেন আমাদের ওয়েবসাইটে অলসো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের রিসেন্টলি কিছু প্রোগ্রাম হচ্ছে, অবশ্যই আমাদের পেজে দেখবেন, চোখ রাখবেন। এন্ড অবশ্যই আমাদের এনএলপি নিয়ে এএমএল নিয়ে যেসব কাজগুলো হচ্ছে দেখবেন ইনশাল্লাহ। ওকে, আমি আর কথা না বলে দেন হচ্ছে ভাইয়াকে বলে দিচ্ছি। আচ্ছা ফাহিম ভাই, আপনি শুরু করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ জিহাদ ভাইকে আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি কাজী ফাহিম লতিফ, স্যামসাং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে জব করছি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। আহ, আসলে কি বলে এরপর শুরু করবো জানি না, তাই সরাসরি হয়তোবা আজকের টপিকে চলে যাচ্ছে। আজকের টপিক সম্পর্কে তো আপনাদেরকে কম বেশি সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে হয়তোবা, মেমোরি অপটিমাইজেশন ফর রিডিউসিং টোকেন কস্ট। সালমান ভাই আমাকে যখন এই টপিকটা নিয়ে আসলে কিছু বলতে বলেন, আহ আমি আসলে অবাক হই যে ভাই এত অল্প সময়ে কি আসলে এত কিছু কভার করা পসিবল কিনা। তো উনি আসলে বলেন আমি যেন কিওয়ার্ডস গুলো না আপনাদের সামনে তুলে ধরি অ্যাটলিস্ট। কারণ অনেকদিন ধরে আসলে সালমান ভাইয়ের সাথে আমি কাজ করে যাচ্ছিলাম এইসব ব্যাপারে, আরো অন্যান্য ছোটখাটো অনেক ব্যাপারে, কিন্তু ভাই বলছেন যে এটাতে যেন একটু ফোকাস করি। কারণ বর্তমানে আমরা আসলে যত কিছুই কাজ করে থাকি, আপনারা হয়তোবা সবাই জানেন যে আমাদের টোকেন কস্ট এখানে অনেক বেশি হয়ে যাচ্ছে রিসেন্ট টাইমে। আপনারা তো কম বেশি সবাই ক্লড অথবা ডিপসিক অথবা কোডেক্স ইউজ হয়তোবা করেছেন, আমি ধরে নিচ্ছি কম বেশি সবাই ব্যবহার করেছেন। তো এপিআই আসলে আপনারা কতজন ব্যবহার করেছেন সবাই? এই এপিআই কস্ট মানে নিজে দেখেছেন কিনা কেউ কি একটু বলবেন? আমি আসলে চাচ্ছিলাম একটু ইন্টারেক্টিভ যদি হওয়া পসিবল হয়, যদি আপনাদের প্রবলেম না হয় আর কি। আমি একটু সাই ধরনের মানুষ। আহ আপনারা কি কেউ কিছু বলবেন এই ব্যাপারে, কোনো আইডিয়া বা কিছু? ভাইয়া অনেস্টলি এই ব্যাপারে মানে কোনো আইডিয়া নেই। ভাবলাম আইডিয়া নেওয়ার জন্য আসলে জয়েন করা আপনাদের সাথে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমি না না। আর কি ওই যে একটা এপিআই ইউজ করা শুরু করেছে আর কি। তো আমি দেখলাম যে হচ্ছে আমার একটা সেশনে 2 পয়েন্ট সামথিং ডলার আর কি কেটে নিয়েছে, ছোট্ট একটা সেশনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না তাহলে মোটামুটি আসলে আপনাদের কম বেশি আইডিয়া আছে বলে এটা আমি ধরে নিচ্ছি। ঠিক আছে।
আহ ঘটনাটা আসলে কি, আমি তিনটারই, আমি কোডেক্সেরও এপিআই ইউজ করেছি, আমি ক্লডেরও এপিআই ইউজ করেছি, আমি ডিপসিকের এপিআই ইউজ করেছি। আমার কাছে মনে হচ্ছে যদি ইউজ না করি তাহলে এত আসলে আমি বুঝবো না যে আমি কি পার্থক্য করছি, যেহেতু আমাকে জানতে হবে ব্যাপারটা ডেপথে, যে ওরা যারা আসলে প্রোভাইডার, এরা তো প্রোভাইডার, অ্যানথ্রোপিক, ওপেন এআই, ডিপসিক, এরা তো আসলে প্রোভাইডার। এরা এদের তো আমরা যদি এলএলএম নিয়ে কাজ করি তাহলে আসলে দেখা যায় কি সেখানে হিউজ লেভেলের কিছু খরচ হচ্ছে। এলএলএম এ এই যে আমরা যে চ্যাট কনভারসেশন গুলো চালিয়ে যাই, এই চ্যাট কনভারসেশন গুলো আপনারা জানেন কিনা কনটেক্সট উইন্ডো একটা জিনিস থাকে, আপনারা তো জানবেন যে চ্যাট জিপিটির কনটেক্সট উইন্ডো হচ্ছে 200K, ঠিক আছে? ক্লডের কনটেক্সট উইন্ডো হচ্ছে 120K। ডিপসিক এরা আসলে অন্য লেভেলে চলে যাচ্ছে, এরা বিলিয়ন K, হ্যাঁ, 560K, এইরকম ওদের মডেল গুলো ওরা অন্য পর্যায়ে নিয়ে যায়। সো এত বড় কনটেক্সট উইন্ডোতে এই যে এতগুলো টোকেন যে ব্যবহার করা হয়, ঠিক আছে, ওরা আসলে জিনিসটা সামাল দেয় কিভাবে, এই জিনিসটা থেকে আমি ইউজ করা শুরু করি। এখন আপনারা হয়তো বা জানেন বা দেখেছেন, বা নিজেরা যদি একটু ঘাটাঘাটি করেন, এগুলো নিয়ে আসলে একটু আপনাদের খরচ করতে হবে সামান্য কিছু টাকা, $2, এর বেশি না। প্রাথমিকভাবে যে কোনো রিসার্চের জন্য $2 করে আপনারা একটু খরচ করতেই পারেন। টোটাল $6 বা $8 মধ্যে আপনারা খরচ করে করে দেখবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে, আপনারা যে কথাটা বলছেন, যে প্রম্পট আপনারা দিচ্ছেন, সেখান থেকে আসলে আপনারা আউটপুটটা কি পাচ্ছেন, কি জানছেন সেখান থেকে, আপনারা কি দিচ্ছেন, সে কতটুকু অ্যান্সার দিচ্ছে। যেমন আপনারা একটা চ্যাট কনভারসেশন যে চালিয়ে যান, সেখানে আপনারা যে ইনপুট যতটুকু দেখেন যে ধরে নিলাম আপনারা চ্যাট জিপিটিতে ইনপুট দিয়েছেন এরকম যে কাইন্ডলি প্লিজ টেল মি অ্যাবাউট টুডেজ ওয়েদার। এখন আপনি এখানে না 8টা ওয়ার্ড ব্যবহার করে ফেলেছেন, ঠিক আছে, 8 থেকে 10টা ওয়ার্ড ব্যবহার করে ফেলেছেন। কারণ ওয়ার্ড গুলোকে টোকেনে ভাগ করলে হয়তো বা সংখ্যাটা আর একটু বেশি হয়ে যাবে। তো আপনি ধরে নিলাম এখানে 15টা টোকেন ইনপুট দিয়েছেন, ইনপুট যে সে নিয়েছে, সে কিছু কাজ করেছে, এই ইনপুটের সাপেক্ষে সে আবার আপনাকে আউটপুট দিচ্ছে। জি প্লিজ, একজন এখানে হ্যান্ড রেজ করেছেন, আপনি প্রশ্ন করতে পারেন। ভাইয়া আপনি কি মানে কিছু শেয়ার করেছেন বেসিক্যালি এটাতে নাকি just আচ্ছা, না এখনো শেয়ার করিনি, আপনি ভালো কথা বলেছেন, আসলে শুরুতেই শেয়ার করা উচিত ছিল। আমি যে এখন শেয়ার করছি, ওয়েট। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? কিভাবে? ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি জাস্ট প্রাথমিক পর্যায়ে বলছি এখন, ঠিক আছে, যে আমরা যা কিছু লিখি এটা হচ্ছে আমাদের ইনপুট প্রম্পট, এবং আমরা যে আউটপুটটা পাই সেটা আউটপুট প্রম্পট। ইনপুট প্রম্পটের মধ্যে যতগুলো টোকেন থাকে সেটা প্রসেস করার জন্য ওরা একটা টাকা যেমন নেয়, আউটপুট দেওয়ার জন্য ওরা এত একটা প্রসেসের ভেতর দিয়ে আসে, তাই আউটপুটের জন্য একটা টাকা নেয়। আমাদের মেইন টার্গেট অলওয়েজ থাকে, এখন এটা তো আসলে প্রোভাইডার যারা তারা, কিন্তু আমরা তো আসলে ডেভেলপার। সো আমরা যদি সামহাউ আমাদের ইনপুট প্রম্পটটাকে কন্ট্রোল করতে পারি, প্লাস আউটপুট যেটা আসবে সেই আউটপুট প্রম্পটটাকে আমরা কন্ট্রোল করে ফেলতে পারি, বিশাল বড় অ্যান্সার তো আমার দরকার নেই, হয়তো সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্টের মাধ্যমে অ্যান্সার আসতেই আমার জন্য হয়ে যাচ্ছে, রাইট? ঠিক একইভাবে ইনপুটটাও যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে বিশাল বড় কিছু না লিখে সংক্ষেপে আমরা আমাদের মনের কথাটা যদি ডিরেক্ট বলতে পারি, তাহলে আমাদের কস্ট সব পাশ দিয়ে বেঁচে যাচ্ছে, রাইট? তো সেখান থেকে মূলত এই ডেভেলপার সাইডের মেমোরি অপটিমাইজেশন টেকনিক গুলো আসলে কিভাবে কাজ করে, আজকে আমি টেকনিক্যাল কথাবার্তায় কম, জাস্ট কিছু কিওয়ার্ড নিয়ে আমি আলাপ আলোচনা করব বা কথা বলবো, যেন কিওয়ার্ড গুলো আপনাদের মাথায় থাকে। কজ পরবর্তীতে এই কিওয়ার্ডের সাথে একাধিক টেকনিক, প্রত্যেকটি কিওয়ার্ডের সাথে একাধিক টেকনিক আসলে কানেক্টেড, সবকিছু ধরা আসলে পসিবল না, তাই জাস্ট কিওয়ার্ড ফোকাস আমি কথাবার্তা বলছি, ওকে? আচ্ছা, আমরা তো ডেভেলপার সাইডে আমাদের কি ডিসিশন হয় এবং আমাদের মেইন ফোকাস কি থাকা দরকার এবং কি আমাদের ফোকাস থাকা দরকার নেই, এই তিনটা জিনিসই
আমি অলরেডি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত আইডিয়া দিয়ে দিয়েছি, এই পেজটা আমি স্কিপ করছি। মূলত আহ শুরুতে যেমন একটা কথা আমি বলেছিলাম যে আমরা আমাদের ইনপুটে আসলে কি কি দিব। ঠিক আছে, ইনপুটে কিন্তু শুধুমাত্র আমরা যে যখন যে কথাটা বলি সেটা চাই, ব্যাপারটা এমন না। প্রত্যেকটা ইনপুটের সাথে সিস্টেমের একটা প্রম্পট বা কিছু সিস্টেমের কিছু ইন্টারনাল কথাবার্তা প্রত্যেকটা প্রম্পটের সাথেই যুক্ত থাকে, সেখানে সিস্টেম প্রম্পট থাকে। যখন আমরা একটা চ্যাট হিস্ট্রিতে আমরা আমাদের কনভারসেশনটা চালিয়ে যাই, ঠিক আছে, তখন সেখানে আমাদের শুধুমাত্র যেই কথা বলছি সেটা না, সম্পূর্ণ চ্যাট হিস্ট্রি শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত এটা যায়। ঠিক আছে, আমরা যদি কোনো টুলস ইউজ করি সেই টুলস এর যে তথ্যগুলো থাকে সেগুলোর সাথে যায়, প্লাস আমাদের যে ডেটা গুলো আমরা আগে পেয়েছি সেগুলো যায়। আউটপুটের ক্ষেত্রে যদি আউটপুট আসলে বিশাল বড় অ্যান্সার হয়ে থাকে তাহলে এরকম ভাবে আউটপুট আমরা বিশাল বড় বড় পাবো। প্লাস এই প্রম্পট গুলো যখন আসলে আউটপুটে প্রসেস হয়ে আসে তখন দেখা যায় সেটা একটা জেসন ফাইল আকারে আসে। সো এদের সাইজও বিশাল বড় হয়ে থাকে। আর যতবার আসলে আমরা কোনো এপিআই এ কল করতে থাকবো, ঠিক আছে, সে প্রত্যেকবার এপিআই কলের সাথে এপিআই নিজস্ব একটা স্ট্রাকচার আছে না, সেটা কি একবার একটু যাতায়াত করবে না, এটার জন্য একটা কস্ট হয়ে থাকে। সব মিলিয়ে এখানে আসলে তিনটা রিজনে টোকেনের কস্টটা বৃদ্ধি পায়, ইনপুটের জন্য, আউটপুটের জন্য, আর পার কলের জন্য। ঠিক আছে, সো ইনপুট টোকেন সম্পর্কে তো আমি বললাম, আমরা যা ইনপুট দিচ্ছি সেই জিনিসটা, আর আউটপুট টোকেনও আসলে যেই জিনিসটা আমাদের আউটপুটে প্রম্পটে আসছে। পার ওয়ার্ড যে এক একটা টোকেন, ব্যাপারটা কিন্তু এমন নয়, একটু জাস্ট উল্লেখ করে দেই। যেমন ওয়ার্ড যদি কথাটাই আমরা ধরি বা আউটপুট এই ওয়ার্ডটাই যদি আমরা ধরি, তাহলে আউট একটা টোকেন হইতে পারে, পুট একটা টোকেন হতে পারে। টোকেন ব্যাপারটা নির্ভর করে কোন মডেল কিরকম ভাবে আসলে একটা ওয়ার্ডকে প্রিসাইসলি সাজাবে সেটা উপরে। ঠিক আছে, কনটেক্সট উইন্ডো আমি কিন্তু আগে বলে দিয়েছি যে আসলে এক একটা মডেলের কনটেক্সট উইন্ডো বলতে বোঝায় সে আসলে একবার কলিং এ কতগুলো তথ্য নিতে পারবে, এই জিনিসটা হচ্ছে তার আসলে কনটেক্সট উইন্ডো, ম্যাক্সিমাম ইনফরমেশন সে কনসিডার করতে পারতেছে। এখন আমরা কিন্তু অনেকবার কথাবার্তা বলি, একবার তাকে প্রশ্ন করি অ্যান্সার পাই, সেটা সাপেক্ষে আরেকটা প্রশ্ন করি আবার একটা অ্যান্সার পাই। এইরকম ভাবে যদি আমরা বিবেচনা করতে থাকি তাহলে দেখা যায় কি কনটেক্সট উইন্ডো শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো প্রশ্ন এবং উত্তরের সাপেক্ষে সম্পূর্ণ কনটেক্সট উইন্ডোটা তৈরি হচ্ছে। আবার যদি আমরা এমন ভাবে দেই যে শুরুতেই একটা ইনপুট প্রম্পট দিয়েছি, যে ইনপুট প্রম্পটের সাপেক্ষে আমাকে ও একটা গল্পের বই লিখে দিবে, তাহলে ওই পুরো গল্পের বই হয়তোবা একটা কনটেক্সট উইন্ডো হয়ে যাবে। আমরা কি এই জিনিস এতদূর পর্যন্ত বুঝতে পেরেছি? আর এপিআই কল সম্পর্কে তো আপনারা বুঝতে পারছেন, পার এপিআই কলে একটা, যেহেতু আমরা তথ্য পাঠাচ্ছি এবং সেই সাপেক্ষে আবার কিছু স্ট্রাকচার তথ্য পাচ্ছি, সেটার জন্য একটা কস্টিং হবে। সো টোকেন কস্ট আসলে এই কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে থাকে। পুট মেমোরি ইন দ্য চিপেস্ট ইউজফুল প্লেস। এখন আমরা আসলে এই যে টোকেন কস্ট, ঠিক আছে, এতক্ষণ ধরে যে টোকেন নিয়ে কথা বলছি, এগুলোকে যদি আমরা বেসিকে আসলে বলি তাহলে এই জায়গাটায় আসলে কি কি করা যাইতে পারে। প্রথমত আমি কিন্তু শুরু থেকে বারবার একটা কথা বলছি, ইনপুট প্রম্পট, আউটপুট প্রম্পট। ঠিক আছে, তো এই প্রম্পটটা আমরা কিন্তু অনেক বেশি ডিটেলসে অনেক সময় কথাবার্তা বলছি, কিন্তু এত কিছু ডিটেলস কিন্তু আসলে বলার দরকার পড়ে না। এটাকে যদি সামহাও আমরা স্পেসিফিক এন্ড প্রিসাইসলি প্রম্পটটা দিতে পারি তাহলে কিন্তু আমাদের কস্ট প্রথমত একবার কমে আসে। এখন আমাদের সম্পূর্ণ যে সামারি, একটা যে কনভারসেশন চলে একটা চ্যাটবটের সাথে, সেই চ্যাটবটের সাপেক্ষে দেখা যায় যে বিশাল বড় একটা কনভারসেশন তৈরি হয়। সেই কনভারসেশনটা যদি পুরোটা আমরা বারবার চ্যাটবটকে দিতে থাকি তাহলে পুরো কনভারসেশনের জন্য সম্পূর্ণটা টোকেনে কনভার্টেড হয়ে ইনপুট হিসেবে যাবে। এটা খুবই হাইলি একটা কস্টলি কাজ। সো আমরা যদি এটা কোনোভাবে একটু সামারি করে ফেলতে পারি তাহলে এটা আমাদের জন্য বেটার। আবার মাঝে মাঝে আমরা কিন্তু চ্যাট জিপিটিতে বা অন্য কোনো ক্লডে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা ডকুমেন্ট আপলোড দিই। সেই ডকুমেন্ট কিন্তু ওর সাথে সাথে আপলোড নিয়ে তারপর আমরা ডকুমেন্ট থেকে কোশ্চেন অ্যান্সার জিজ্ঞাসা করি। এখন কাহিনীটা হচ্ছে কি, আমরা যখন একটা ডকুমেন্ট আপলোড দেই, ঠিক আছে, ও করে কি, ও পুরো ডকুমেন্টটাই
টোকেনে কনভার্ট করে নিয়ে নেয়, কিন্তু হয়তোবা ডকুমেন্টে খুবই সামান্য কিছু জায়গা আপনার জানা প্রয়োজন। সো ইন কেস আমরা যারা ডেভেলপার, আমরাই যদি আপলোড দেওয়ার আগে এরকম একটা সিস্টেম তৈরি করতে পারি যে আমাদের আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন সাপেক্ষে প্রয়োজনীয় সম্পূর্ণ ডকুমেন্টের প্রয়োজনীয় যে প্যারাগ্রাফ গুলো শুধুমাত্র সেগুলো আপলোড যাক, এর বাহিরে অন্য কোনো কিছু না, তাহলে ডকুমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা চিপেস্ট ফর্মে নিয়ে আসতে পারি, বেশি টোকেন আমরা ইনপুটই দিচ্ছি না। ঠিক আছে। আর অ্যান্সার ক্যাশি জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে যখন কোনো সিস্টেমে আসলে আমরা আসি তখন দেখা যায় সেম টাইপের ইউজার আসলে একই টাইপের, মানে সেম টাইপের ইউজার বলতে একাধিক ইউজার আসলে এসেছে। ঠিক আছে। একাধিক ইউজার তারা এসে যেটা করে সেটা হচ্ছে শুরুর দিকে কিন্তু তারা একই টাইপের প্রশ্ন আসলে করে থাকে। ঠিক আছে। সো এই টাইপের একই টাইপের প্রশ্নগুলোর জন্য আমাদের কিন্তু বারবার কখনোই আহ, এই এপিআই কলগুলো করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি আমাদের একটা ক্যাশি মেমরি তৈরি করে রাখি এবং আমরা যদি বুঝতে পারি ইনটেন্ট, ইনটেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ইনটেন্ট, একজন ইউজারের ইনটেন্ট আসলে কি, সে শুরুতে এসে শুধুমাত্র হাই, হ্যালো এই কথাগুলো বলছে, I want to know about the courses of innovative skills, can you tell me about the NLP courses, এরকম বেসিক শুরুর যে কথাবার্তাগুলো, যেই প্রশ্নগুলো আসলে সব ইউজারই এসে করে, এরকম যদি কোনো প্রশ্ন আসলে আসে তাহলে সেগুলো যেন আমরা ক্যাশিতে রেখে দিতে পারি, ইউজারের ইনটেন্ট বোঝার সাপেক্ষে আমরা ক্যাশিতে পাস করে দিতে পারি। আর যদি ইউজার কোনো জটিল প্রশ্ন করে তাহলে সেটা যেন আমরা পরবর্তীতে অন্য কোনো মডেলের, সেটা হতে পারে ডিপসিক মডেল অথবা সেটা হতে পারে ক্লড মডেল, ঠিক আছে, মডেলে আমরা যেন সেটা রিরাউট করে দিতে পারি আমাদের রাউটিং ইঞ্জিনের সাপেক্ষে বা রাউটিং ইঞ্জিনটা ইউজ করে। তো এইরকম ভাবে আসলে আমরা মূলত টোকেন কস্টটা প্রাথমিকভাবে কমায় আনতে পারি। ঠিক আছে। এর মধ্যে অন্যতম, আচ্ছা, কিছু টেকনিক আছে, আমি বেসিক কিছু টেকনিক নিয়ে কথা বলবো। তার মধ্যে অন্যতম একটা খুবই বেসিক, যেটা কম বেশি সবাই যেই রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করে, সেটা হচ্ছে প্রম্পট প্রুনিং। ঠিক আছে। প্রুনিং বলতে আসলে কি বোঝায়, ছেটে দেয়া বা কেটে ফেলা। আগাছা যেমন আসলে জন্মায় কোনো একটা গাছের, ঠিক তেমন ভাবে আমরা আগাছা গাছের চারপাশ থেকে যেরকম ছেটে দেই বা প্রুন করে দেই, সেই জায়গা থেকে এই প্রম্পট প্রুনিং আসে। আমরা যখন আসলে কথা বলি তখন আমরা কি প্রত্যেকটা ওয়ার্ডই খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড ইউজ করি? কিছু গবেষণা কিন্তু আসলে বলে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডের পরিমাণটা দেখা যায় 100টা ওয়ার্ডের মধ্যে মাত্র 30 থেকে 40%, বাকি অধিকাংশ ওয়ার্ড আসলে হয়ে থাকে সাপোর্টিভ ওয়ার্ড। কিন্তু মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের তো এই সাপোর্টিভ ওয়ার্ড এত কিছু বলার দরকার নেই, তাকে স্পেসিফিক যদি করে দিতে পারি তাহলে খুবই সংক্ষেপে আমরা তাকে কিছু ইনপুট দিতে পারছি, আমরা যে কথাবার্তাগুলো বলি সেই জিনিসটাই। এখন প্রম্পটের একটা জিনিস উল্লেখ করা ভালো, প্রম্পট কিন্তু আসলে এখানে একটা হচ্ছে ইউজার প্রম্পট আর একটা হচ্ছে সিস্টেম প্রম্পট। এটা খুবই বেসিক। সিস্টেম প্রম্পটে আসলে উল্লেখ করা থাকে যে একটা মডেল কিরকম ভাবে আসলে সে, হ্যাঁ, একজন ইউজারের কাছ থেকে অ্যান্সার গ্রহণ করবে। যেমন আমি হয়তোবা একটা চ্যাটবটে আমি নক দিয়েছি, সেই চ্যাটবটটার আমার উদ্দেশ্য হচ্ছে তার কাছ থেকে অলওয়েজ একজন ট্রেইনারের মতন পরামর্শ পাওয়া। ঠিক আছে। এখন এই চ্যাটবটটা আমি তৈরি করেছি ট্রেইনার চ্যাটবট হিসেবে এবং আমি ইউজারদের কাছে ছেড়ে দিয়েছি যে আপনারা ইউজ করুন। তো আমি আসলে করব কি, আমি সিস্টেম প্রম্পটে এটা উল্লেখ করে দিব যে আমি একজন ট্রেইনার, আমি চাই তুমি এমন ভাবে প্রত্যেকটা প্রশ্নের জবাব দাও যেখানে একজন C++ ট্রেনার বা জাভা ট্রেনার বা একজন নেটিভ লার্নার ট্রেনার সে যেরকম ভাবে একজন বিগিনার ইউজারকে যেভাবে শিখাবে সেটা তুমি সেরকম ঠিক একইভাবে তাই শিখাবে। এই জিনিসটা আমি তাকে উল্লেখ করে দিচ্ছি, এটা সিস্টেম প্রম্পটে। ঠিক আছে। তো এই সিস্টেম প্রম্পটটা কি আসলে খুব বেশি বড় হওয়া দরকার না, সংক্ষিপ্ত, প্রিসাইজ, টু দা পয়েন্ট হলে খুবই ভালো হয়। এখানে যেমন দুটো পাশাপাশি একটা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে যে আমি যদি উল্লেখ করি যে বি হেল্পফুল, বি ফ্রেন্ডলি, বি কনসাইজ, ডু নট বি টু লং, টু সিম্পল ল্যাঙ্গুয়েজ, গিভ বুলেট পয়েন্টস ইফ পসিবল, এত কিছু না বলে
যদি ইন কেস আমরা আসলে বলে থাকি যে তুমি সম্পূর্ণ যে অ্যান্সারটা তৈরি করবে সেটা 3টা প্রিসাইজ বুলেট পয়েন্টে দিবে, তাহলে কিন্তু ও বুঝে যাচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে জাস্ট নর্মাল সিনটা বুলেট পয়েন্টে দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রম্পট প্রুনিং, অপ্রয়োজনীয় ওয়ার্ড ফেলে দেয়া, শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু রাখা। এটা সিস্টেম প্রম্পটে দিয়ে দিলাম। ঠিক একই ভাবে ইউজার প্রম্পট যেটা ইনপুটে যাবে সেটাকে যদি আমরা কন্ট্রোল করি, ঠিক আছে। এখন প্রম্পটটা আসলে কিভাবে, একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, যে রিপিটেটিভ যে রুলস গুলো থাকবে, যে এক্সাম্পল গুলো থাকবে, বেগ ওয়ার্ডিং গুলো থাকবে, সেগুলোকে আমরা ইনপুট নেওয়ার সময় বাদ দিয়ে দিব। মানে ইউজার জাস্ট টাইপ করেছে, যখন সিস্টেমে সেটা ইনপুট যাচ্ছে আমরা সেখানে বেগ ওয়ার্ডিং, আনইউজ এক্সাম্পল, এগুলো আমরা ম্যানুয়ালি বাদ দিয়ে দিব। ঠিক আছে, হয়তো এটার জন্য একটা ডিকশনারি তৈরি করলাম, সেই ডিকশনারি থেকে সার্চ করে ম্যানুয়ালি জাস্ট ওই স্পেসিফিক ওয়ার্ড গুলোকে আমরা আনইউজ বা আনইম্পর্টেন্ট ধরে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে অটোমেটিক, ওল্ড মেসেজে যে টোকেন লিমিটটা আসলে থাকে, ঠিক আছে, পুরাতন এত বড় কনভারসেশন, এগুলো তো সবকিছু আসলে রাখার দরকার নেই। সে পাশ দিয়ে আমরা আমাদের ওল্ড মেসেজটাকে আমরা ওখান থেকে ছোট করে ফেলছি, টোকেনটা লিমিট করে ফেলতেছি। ঠিক আছে, একাধিক মেসেজ সবগুলো নেওয়ার দরকার নেই। আচ্ছা, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? জি ভাইয়া। জি প্লিজ। ভাইয়া আপনি প্রবাবলি আপনার স্লাইডের যে প্রেজেন্টেশনটা এটা মাঝে মাঝে আপডেট হচ্ছে, মাঝে মাঝে আপডেট হচ্ছে না। আচ্ছা, আহ, এখন আপনারা কোন পেজ দেখতে পাচ্ছেন আসলে? এখন টেকনিক টেকনিক টু, আচ্ছা, এটা একটু ইন্টারনেটের জন্য মনে হয় ঝামেলা হচ্ছে। আমিও দেখতে পাচ্ছি যে আপ ডাউন করছে, রাইট? জি জি ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এটা মেবি নেট জনিত একটু প্রবলেম হচ্ছে। এখন কি ঠিক আছে? প্রম্পট প্রনিং লিখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, এখন প্রম্পট নিয়ে আমি একটু স্লোলি তাহলে মুভ করি, সেটা মেবি বেটার। আচ্ছা, প্রম্পট প্রুনিং আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। অপ্রয়োজনীয় যে কথাবার্তাগুলো থাকবে সেগুলো ফেলে দেয়া, ঠিক আছে, এর বেশি কোনো কিছু না। তবে হ্যাঁ, এখানে একটা রিস্ক থাকে, সেটা হচ্ছে কোন ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট আর কোন ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট না, এটা কিন্তু প্রত্যেকটা সিস্টেম সাপেক্ষে আলাদা হবে। যেমন এডটেক এডুকেশনাল ওয়েবসাইটের জন্য যদি কোনো চ্যাট বানান এবং সেখানে যদি এই যে প্রম্পট টুনিং টেকনিকটা আপনি ইউজ করেন, ধরে নিন প্রম্পট টুনিং এর জন্য একটা ডিকশনারি তৈরি করেছেন, সেখানে যেই ওয়ার্ডটাকে আমরা আনইম্পর্টেন্ট হিসেবে ফেলে দিচ্ছি, অন্য কোনো চ্যাটবটে কিন্তু সেই আনইম্পর্টেন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট হতেও পারে। ঠিক আছে, সো এটা আসলে কোনো আহ কোন সার্ভিসের জন্য আমরা এটা বানাচ্ছি সেটার সাপেক্ষে এই প্রম্পট টুনিং, এটা একটা ভালো আর&ডি একটা জায়গা। ঠিক আছে, যে আমরা যে ডিকশনারিটা তৈরি করব সেটা কেমন হওয়া উচিত। আমি এখানে আর বেশি সময় দিলাম না, আমি পরের টেকনিকটায় যাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে কনভারসেশন সামারি। কনভারসেশন সামারি কি, কথায় তো হয়তো আপনারা বুঝতে পারছেন যে আগের অনেকগুলো মেসেজ যদি থাকে, তাহলে সেই সবগুলো মেসেজ না পাঠিয়ে সেগুলো আসলে মূল কি কথা বলা হয়েছে, জাস্ট অতটুক কথাবার্তা গুলো যদি আমরা নিয়ে আসি, তাহলে সেটাকে আহ আহ আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো? জি জি, ভাইয়া। জি দেখতে ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা সামারি আচ্ছা, স্লাইড। ওকে ওকে, থ্যাংক ইউ, দুঃখিত। আচ্ছা, কনভারসেশন সামারি, যদি 40টা মেসেজ আসলে থেকে থাকে কোন চ্যাটবটে, তাহলে 40টার সবগুলো কিন্তু পাঠানোর দরকার নেই। আমাদেরকে শুধুমাত্র সেখানে স্পেসিফিক কি উল্লেখ করা আছে সেগুলো যদি আমরা পয়েন্ট আকারে খুবই প্রিসাইজ করে নিয়ে এসে শুধুমাত্র মেসেজগুলো সামারি পাঠাতে পারি, তাহলে কিন্তু আমাদের টোকেন কস্ট হিউজ কমে আসছে। এখন এখানে একটা কথা হচ্ছে যে হ্যাঁ, আমরা টোকেন কস্ট কমানোর জন্য মেসেজ সামারি আসলে পাঠাচ্ছি, কিন্তু ঝামেলাটা যেটা হতে পারে অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে আপনি যেই এলএলএম টা ইউজ করবেন,
ঠিক আছে, আমরা যে সামারি করি না, সামারি করার জন্য আমাদেরকে কোনো একটা এলএলএম ইউজ করতে হয়, একটা হাই এন্ড এলএলএম ইউজ করতে হবে, অথবা আমাদের কোনো বেসিক সিস্টেম আসলে থাকতে হবে, ঠিক আছে, যেটার মাধ্যমে বা আমাদের ডেভেলপ একটা সিস্টেম থাকতে হবে যেটার মাধ্যমে আমরা এটাকে সামারি করব। এখন সামারিটা আমাদেরকে একটু ম্যানুয়ালি শুরুর দিকে মাস্ট চেক করতে হবে। অলওয়েজ অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে, আহ এরা যে ভালো অ্যান্সার দেয় ব্যাপারটা কিন্তু তা না। সামারি করার জন্য আমরা যত বেশি আসলে চ্যাট অগ্রসর হতে থাকে, প্রত্যেকবার কিন্তু আগে সবকিছু পাঠানো হয়, ঠিক আছে, সবকিছু না পাঠানোর জন্যই আমরা সামারি করছি, কিন্তু সামারিটাই যে ও হ্যালুসিনেট করছে না সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের সিস্টেমে একটু বারবার চেক করতে হয়। এটা একটা একটা নেগেটিভ দিক কনভারসেশন সামারি, ঠিক আছে। এটা কিন্তু বড় মডেল, যেমন আপনি যদি লোকাল কোনো আসলে আপনার সার্ভার পিসি ইউজ করে থাকেন, তাহলে সেই লোকাল সার্ভার পিসিতে হয়তো বা আপনি এটা সামারি করে ফেলতে পারবেন একটা লোকাল এলএলএম দিয়ে, কিন্তু আপনাকে চেক করতে হবে যে এটা আসলে হ্যালুসিনেট করছে না করছে না, অ্যান্সার গুলো আসলে কি পর্যায় পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, এটা একটা মাস্ট চেকিং। আচ্ছা, এরপরে হচ্ছে র্যাগ। ধরে নিলাম আমরা যেই চ্যাটবটটা আসলে বানিয়েছি, সেই চ্যাটবটে আমরা একটা পিডিএফ আপলোড করতে চাই, ঠিক আছে। র্যাগ সম্পর্কে আপনাদের কম বেশি একটু হলেও হয়তো বা নামটা শোনার কথা বা জানা থাকার কথা, রিট্রাইভাল অগমেন্টেড জেনারেশন। এই ক্ষেত্রে র্যাগে আসলে কাজ কি হয় আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যখন আমরা একটা পিডিএফ আসলে ধরে নিলাম চ্যাট জিপিটি একটা পিডিএফ আপলোড দেই, সে পিডিএফটা থেকে অ্যান্সার করে, রাইট। কিভাবে অ্যান্সার করে? সম্পূর্ণ পিডিএফটাকে একাধিক চাঙ্কে ভাগ করে ফেলে, একাধিক চাঙ্কে ভাগ করে ফেলার পরে কোন আহ, সেগুলোকে ভেক্টর ডেটাবেজে সে রাখে, সেই ভেক্টর ডেটাবেজে রাখার পরে সিমেন্টিক সার্চ বা আমাদের হচ্ছে সিমিলারিটি সার্চ যেটা বলি, কোসাইন সার্চ বা সিমিলারিটি সার্চ, এই সিমিলারিটি সার্চের মাধ্যমে আমরা যে প্রশ্নটা করি সেই প্রশ্ন কোন চাঙ্কের কাছাকাছি বা কোন প্যারাগ্রাফ বলি, চাঙ্ক না বলি প্যারাগ্রাফ বলি, কোন প্যারাগ্রাফের কাছাকাছি অ্যান্সার দিচ্ছে, সেই প্যারাগ্রাফ গুলোকে রিট্রাইভ করে নিয়ে আসে, সেগুলোকে নিয়ে এসে এলএলএম কে দেওয়া হয়, এলএলএম ওই জায়গা থেকে আসলে অ্যান্সার করে। এখন যখন এই কাজটা আমরা চ্যাট জিপিটিতে করে থাকি বা ক্লডে করে থাকি, একটা পিডিএফ আপলোড দিই, ও করবে কি সম্পূর্ণ পিডিএফটাকেই না ও টোকেনে কনভার্ট করে ফেলবে, টোকেনে কনভার্ট করে নিয়ে সেটা খরচ কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিবে। And আমরা যারা ডেভেলপার, আমরা যদি একটু কাজটা এইভাবে করে ফেলতে পারি যে আমি চ্যাট জিপিটিতে আপলোড দেওয়ার আগেই আমি এই কাজটা করি না, ও যে কাজটা করবে, আমি একটা র্যাগ আর্কিটেকচার তৈরি করি না, আমার সিস্টেমটা আমি বিল্ড করি এভাবে যে আমি যে কোশ্চেনটা করছি, কোশ্চেনটা করার আগে পিডিএফটা আপলোড হওয়ার সময় ও একাধিক চাঙ্কে ভাগ হয়ে যাবে, সেই চাঙ্ক গুলো থেকে স্পেসিফিক যে চাঙ্ক গুলো ইম্পর্টেন্ট আমার কোশ্চেনের সাথে রিলেটেড, সেগুলো এন্টার চাপ দেওয়ার সাথে সাথে ও শুধুমাত্র সেই চাঙ্ক গুলোকে এপিআই এন্ডে সেন্ড করবে এবং তারপরে সেখান থেকে কিছু অ্যান্সার বের হয়ে আসবে, শুধুমাত্র সেই চাঙ্ক গুলানই যাবে যেই চাঙ্ক গুলান আমার কোশ্চেনের সাথে রিলেটেড, সম্পূর্ণ পিডিএফটা যাবে না। তাহলে আপনি চিন্তা করুন, যদি একটা 100 পেজের পিডিএফ এ আপনার আস্ক করা কোশ্চেন শুধুমাত্র 4-5টা প্যারাগ্রাফে থেকে থাকে, ঠিক আছে, এবং শুধুমাত্র 4-5টা প্যারাগ্রাফ যদি শুধু আপলোড হয়, তাহলে কস্ট কিন্তু হিউজ সেভ হয়ে যায় এক ধাপে। তা র্যাগ আর্কিটেকচারটা আসলে এভাবেই কাজ করে। আমরা যারা ডেভেলপার থাকবো, আমাদের উদ্দেশ্যই থাকবে যে আমরা কিভাবে ওরা যেই কাজটা করে সেই কাজটা আমরা আমাদের এন্ডে করেই দিতে দেই না কেন ওদেরকে, তাহলে তো আমরা আমাদের টাকা অনেক বাঁচিয়ে ফেলছি। এইরকম ভাবে মূলত এই র্যাগ আর্কিটেকচার ইউজ করে একটা হিউজ কস্ট সেভিং সিস্টেম বিল্ড করা আসলে পসিবল। এটা গেল র্যাগের কথা। র্যাগের ভেতরে আসলে প্রত্যেকটা জায়গায় এত কিছু আছে যেটা আমি জানি না যে এটা এত ডিটেলসে কিরকম ভাবে বলা পসিবল, কারণ আমরা আসলে যখন কোনো ডেটা রাখি সেই চাঙ্ক গুলো, প্যারাগ্রাফ বা চাঙ্ক গুলো কিভাবে রাখবো, কোন ডেটাবেসে রাখবো, আমরা কি সেটা এসকিউএল এ রাখবো নাকি নন এসকিউএল এ রাখবো,
আমরা টেবিল আকারে রাখবো নাকি নোড আকারে রাখবো? আমরা এই পিডিএফ গুলোনের প্রত্যেকটা সেন্টেন্স, এই যে কিছুদিন আগেও সালমান ভাই একটা ক্লাস নিয়েছিলেন সেন্টেন্স গ্রাফ মেমোরির উপরে, ঠিক আছে? এই সেন্টেন্স গ্রাফ মেমোরি এটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু র্যাগে ইমপ্লিমেন্ট করা পসিবল। নিও কোড যে ইউজ করে প্রত্যেকটা সেন্টেন্সকে যে নোড আকারে রাখা পসিবল। আমরা তো এই নোডের আইডিয়াটা বিএফএস ডিএফএস এখানে দেখেছি, কোডিং এর সাথে কিন্তু একদম প্রত্যেকটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমরা তো সেখানে নোড দেখা যেত একটা প্রায়োরিটি কিউতে রাখতাম, কম্পিউটারের মাধ্যমে সেগুলোকে কিভাবে সাজানো হবে সেটা সাজিয়ে সাজিয়ে একটা আরেকটার উপরে রেখে তারপর কিউ থেকে আমরা সবগুলো একটা একটা করে বের করে আনতাম। ঠিক একই ওয়েতেই নোড আকারে আমরা কিভাবে আসলে আমাদের ডেটাগুলো রাখবো এবং পরবর্তী সেই ডেটাগুলো রিট্রাইভ করে আনবো। সো রাখার উপরেও না কস্ট ইফেক্টিভনেস আনা পসিবল। ঠিক একইভাবে আমরা যে সাজিয়ে রাখছি, নোড আকারে সাজিয়ে রাখছি, আমরা সার্চ আসলে কার সাথে করব? প্যারাগ্রাফের সাথে করব নাকি সেই প্যারাগ্রাফের প্রত্যেক প্যারাগ্রাফ একাধিক সেন্টেন্স নোডে রাখা সেই সেন্টেন্স নোড গুলোর সাথে রাখবো? সেন্টেন্স নোটকে ব্যাকট্র্যাক করে কি আমরা প্যারাগ্রাফে যাব, না প্যারাগ্রাফ থেকে আমরা সেন্টেন্স নোট গুলো দিয়ে আমাদের অ্যান্সার বিল্ড করব? মানে এই জায়গাতে আসলে হিউজ অনেক টাইপের কাজ আছে। সো এগুলো আসলে সবগুলো কভার করা তো পসিবল না। আমি জাস্ট কিওয়ার্ডস বলছি যেন আপনাদের পরবর্তীতে কোথাও শুনলে আপনারা বুঝতে পারেন যে না আচ্ছা ঠিক আছে এই ওয়ার্ডটা তো হয়তো বা শুনেছি, তখন আপনারা স্টাডি যেন করতে পারেন। আজকে আমি শুধুমাত্র কিওয়ার্ডস গুলো আপনাদের মাথায় যেন বসে যায় বা থাকে, সে কারণে আমি আপনাদেরকে সামনে জাস্ট বারবার কিওয়ার্ডস এর কথাগুলো বলছি। এটা কেন আমাদের টেকনিক 3। আচ্ছা, র্যাগের ক্ষেত্রে আসলে আমাদের কিরকম ভাবে কাজ করে আমি এতক্ষণ যা কিছু বললাম সেই জিনিসটা এখানে সংক্ষেপে লেখা যায়। ট্র্যাডিশনাল আপলোডের ক্ষেত্রে কি হয় আর কাস্টম র্যাগ চ্যাটবটে আসলে কি হয়, ঠিক আছে? ট্র্যাডিশনাল ক্ষেত্রে ফুল ডকুমেন্ট টোকেন হিসেবে যাবে, আর কাস্টম র্যাগে সার্চ কস্ট জাস্ট রেলিভেন্ট চাঙ্ক টোকেন যাবে, কোশ্চেন্স এর টোকেনটা যাবে আর অ্যান্সার টোকেন, এই কয়েকটা কস্ট। আপনারা কি বুঝতে পারছেন যে 100টা পেজ থেকে কিরকম ভাবে খুবই লো কস্ট হয়ে আসে এটা? আচ্ছা, 4 নাম্বার টেকনিকটা যাই, রেসপন্স ক্যাশিং, ঠিক আছে? রেসপন্স ক্যাশিং, ক্যাশিং এর কথাটা কিন্তু আমি শুরুতে একটু বলে দিয়েছি। ক্যাশিং এরও অনেক টেকনিক আছে, জাস্ট এতটুকু মাথায় রাখুন। ক্যাশিং সম্পর্কে তো আপনার কম বেশি হয়তো বা জানেন। আমরা আসলে করবো কি, আমাদের সিস্টেমটা যখন আসলে ডিজাইন করব কোন একটা চ্যাটবটের জন্য, সেখানে ক্যাশিংটা থাকবে হচ্ছে মোস্ট কমন কোশ্চেন্স এর মতন। যে একজন ইউজার আসছে, সে এসে এনএলপি কোর্স সম্পর্কে যেমন জানতে চায় প্লাস অফলাইন বুট ক্যাম্প সম্পর্কেও জানতে চায়। সেকেন্ড যে ইউজার আসছে, সে অফলাইন বুট ক্যাম্প সম্পর্কে জানতে চায়, সে রিসার্চ কারিকুলাম সম্পর্কে জানতে চায়, হয়তোবা একই কোনো এডটেক প্রতিষ্ঠান ধরে নিলাম, সেটা ইনোভেটিভ স্কিল হতে পারে, ঠিক আছে? এখন চতুর্থ যে ইউজার আসছে, পঞ্চম যে ইউজার আসছে, সে না প্রথম 2-3 জন ইউজারের আস্ক করা সেম কোশ্চেন আবার আস্ক করছে। তো আমরা যদি এরকম ভাবে দিয়ে রাখি যে একজন ইউজার এসে 2টা কোশ্চেন আস্ক করছে, এটার সাথে পরবর্তী ইউজারেরও একটা কোশ্চেন আবার ম্যাচও করে ফেলছে, তো এই যে ম্যাচ যখন হচ্ছে, তো আমরা করব কি, এই ম্যাচ কোশ্চেন এবং সেটার সাপেক্ষে যে ম্যাচ অ্যান্সার, এটা আমরা একটা চাঙ্ক ভেরিয়েবলে রেখে দিব বা একটা ক্যাশি ভেরিয়েবলে রেখে দিব। এই ক্যাশি ভেরিয়েবলের কাজ কি হবে, 4th বা 5th বা 6th বা 7th বা 8th বা 10th যে ইউজারই আসুক, সে যদি সিমিলার টাইপ কোশ্চেন আবার করে থাকে, তাহলে সাথে সাথে সে যেন এই চাঙ্কের এই ক্যাশি চাঙ্ক আমরা যেখানে আসলে জমা করে রেখেছি, সেটা হতে পারে একটা ভেক্টর ডিবি, সেটা হতে পারে আমাদের কোন এসকিউএল ডিবি, যেইখানে আমরা আসলে এটা রাখবো সেটাতে যেন এসে ও ম্যাচ করে ট্রাই করে। এবং আপনারা হয়তো কম বেশি সবাই এটা শুনেছেন যারা এই সেক্টরটা যুক্ত, যে ক্যাশি মেমোরি অনেক ফাস্ট একটা মেমোরি। সো ক্যাশিতে আসলে সার্চ হবে কিভাবে, ক্যাশি কোশ্চেন এবং অ্যান্সার গুলো কিন্তু একটা এমবেডিং বা ভেক্টর এমবেড হিসেবে রেখে দেওয়া যদি যায়, তাহলে ভেক্টর এমবেড কে
আবার রিট্রাইভ করে নিয়ে আসা অনেক বেশি ইজি হবে বা অনেক কুইক হবে। সো ক্যাশি আসলে এই ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে। আমি কোশ্চেনটা এপিআই কল দিয়ে পাঠাই, একজন ইউজার এসে একটা প্রথম 3-4টা যে কোশ্চেন করছে সেগুলো আমি ডিপসিকের কাছে পাঠাইনি, চ্যাট জিপিটির কাছে পাঠাইনি, ক্লডের কাছে পাঠাইনি। আমি আমার সিস্টেমের যে ক্যাশি সিস্টেমটা আছে সেই ক্যাশি থেকে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। সো টোকেন কস্টই তো থাকলো না এখানে আর কোনো। ঠিক আছে, এখন অনেক টাইপের ক্যাশিং এর মধ্যে 3টা প্র্যাকটিক্যাল ক্যাশিং টাইপ হচ্ছে, একটা হচ্ছে এক্সাক্ট ক্যাশিং, যেটা হচ্ছে যেই সেম টাইপের কোশ্চেন অ্যান্সার আসলে আসতে পারে। এফপিকিউ ক্যাশিং অ্যাপ্রুভড কিছু আমরাই তৈরি করে রেখেছি, যারা ডেভেলপার তারাই জানে যে এই টাইপের কোশ্চেন আসলে আসবে, এই টাইপের অ্যান্সার আসলে আসবে। সো এফপিকিউ ক্যাশিং একটা তৈরি করে রেখেছি। আর সিমান্টিক ক্যাশিং হচ্ছে সিমিলারিটি মিনিং, মানে আমি ক্যাশিং এর কিছু অ্যান্সার, কিছু কোশ্চেন কিছু অ্যান্সার, কিছু কোশ্চেন কিছু অ্যান্সার জিজ্ঞাসা করছি, কিন্তু একজন ইউজার আসলো, সেই ইউজার এসে একটা আননোন টাইপ কোশ্চেন করলো। এখন সে যে আননোন টাইপের কোশ্চেন করছে সেটার সাথে আমার ক্যাশিং যে ভ্যারিয়েবল বা যে চাংটা আছে সেখানে কিছু কিছু জায়গায় সিমিলারিটি ম্যাচ পাওয়া যাচ্ছে। সিমিলারিটি ম্যাচ বলতে কি, যে ও হয়তো বা এমন একটা প্রশ্ন করেছে যেটা আমার ক্যাশিতে থাকা 3-4টা প্রশ্নের উত্তরের সমষ্টি হতে পারে, বা 3-4টা প্রশ্নের উত্তরে ছড়াই ছিটানো উত্তর থাকতে পারে। সো ছড়াই ছিটানো উত্তরগুলো এলএলএম নিবে, সেখান থেকে সে অ্যান্সার করে দিবে। যেভাবেই হোক ইউজার যেমন কখনো ফেরত যাচ্ছে না, ঠিক পাশাপাশি অ্যান্সারও পাচ্ছে আসলে ইউজার। ঠিক আছে, এবং আমরা কিন্তু এই ক্যাশিং ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে ডিপসিক বা ক্লড বা চ্যাটবট বা অন্য চ্যাট জিপিটি, এই জায়গাগুলো কিন্তু আমরা পাঠাই না, আমরা ক্যাশি থেকে অ্যান্সার দিয়ে দিচ্ছি, আমাদের সিস্টেম থেকে অ্যান্সার দিয়ে দিচ্ছি, অনেক তাড়াতাড়ি অ্যান্সার দিচ্ছি, এবং এটা এপিআই কলিং এর থেকে অনেক বেশি ফাস্ট। ঠিক আছে, আচ্ছা আমি একটু জিনিস এখানে উল্লেখ করে দেই, সেটা হচ্ছে যে আমাদের মাঝে কি জিহাদ ভাই আছেন? হ্যালো জিহাদ ভাই। জিহাদ ভাইকে আমি চাচ্ছি এই কারণে, যে কারণে আসলে আমাদের মাঝে আমি যে আসলে এত কিছু শিখেছি, ঠিক আছে, এই জায়গায় সত্য কথা বলতে সালমান ভাইয়ের যথেষ্ট ভালো একটা ভূমিকা আছে। ভাই আমাকে, আমি আসলে একটু বেশি ঘাটাঘাটি করতাম দেখে আমি দেখা যেত যে ভাইকে গিয়ে নানান রকমের প্রশ্ন করতাম, ভাই এটা কোথায় শিখবো, ভাই ওটা কোথায় শিখবো। তো ভাই তখন দেখা যেত তুমি আমার এই টপিকটা একটু আগে দেখে আসো, ভাই একটা ছোট কাজ দিত। তো সেই কাজের সাপেক্ষে দেখা যেত যে আমি ভালো কিছু আবার ঘাটাঘাটি করে গিয়ে ভাইকে আবার ডিস্টার্ব করতাম, ভাই আমি এখন কি করবো, এরকম ভাবে দেখা যেত ভাই বলতো যে আচ্ছা আমি এখন ব্যস্ত আছি, ওই যে ওর কাছে গিয়ে জেনে নাও। এইরকম ভাবে করে দেখা গিয়েছে যে আমি মানে এই ইনোভেটিভ স্কিলস থেকে আসলে অনেক কিছু শিখতে পেরেছি। যাই হোক, আপনাদের এখন আমি কিছু প্রশ্ন চাচ্ছি, যদি আপনাদের প্রশ্ন কোনো থেকে থাকে আর কি। কারো কি কোনো আসসালামু আলাইকুম ফাহিম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আহ, আজকে তো ওয়েবিনারটি মাসাল্লাহ অনেক ভালো হচ্ছে এন্ড সকলেই হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মে ভালো রেসপন্স করতেছে। আই থিঙ্ক আপনারা সবাই এনজয় করতেছেন ভাইয়ের ওয়েবিনারটা, এন্ড সকলে হচ্ছে আমাদের এই যে অ্যাটেন্ডেন্স ফর্মটি আছে ইনশাল্লাহ পূরণ করবেন। এন্ড অলসো আই থিঙ্ক একজন ভাইয়া হাত তুলেছেন, কি যেন বলতে চাচ্ছে, ওনার কোশ্চেনটা নেওয়া হোক, আই থিঙ্ক এটা বের হয়। এন্ড আচ্ছা জি, সকলে অ্যাটেন্ডেন্স ফর্মটা একটু পূরণ করবেন ইনশাল্লাহ। দ্যাটস ফর ওকে ঠিক আছে। আচ্ছা ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা কোন ভাইয়া হাত তুলেছেন, তিনি প্রশ্ন করতে চাচ্ছেন? আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে শুরুতে আসসালামু আলাইকুম বললাম। আমি জি জানতে চাচ্ছিলাম যে আপনি তো প্রায় সবগুলো মডেলই ভাই ইউজ করছেন। হ্যাঁ, আমি মূলত মোবাইল অ্যাপ ডেভেলপার তো। কোন মডেলটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে, আর মানে কম প্রাইসে সবচেয়ে বেটার মডেল কোনটা, বা কোনটা আপনি প্রিফার করবেন লং আচ্ছা কন্টেক্সটের জন্য, ওয়েব আর অ্যাপ দুটোর ক্ষেত্রে? আমি মূলত ওয়েব অ্যাপ ডেভেলপার। আচ্ছা, আপনি আহ, আসলে কি কাজে ইউজ করবেন সেটা আমাকে আগে বলুন। আপনি কি ডেভেলপমেন্টের জন্য,
নাকি হ্যাঁ ইউজারের কোশ্চেন ভাই, অ্যান্সারের আমি জন্য? আমি মোবাইল অ্যাপ ডেভেলপার, কিন্তু আমি ওয়েবেও কাজ করতে যাচ্ছি, আর এটাই জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমি একটা জিনিস নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, যেটা বলি সেটা হচ্ছে যে ডিপসিকের এপিআইটা আমি আসলে শুধুমাত্র ইউজ করেছি আমার চ্যাটবটের জন্য, ইউজারকে কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। কারণ ডিপসিকের জন্য ডিপসিকের আলাদা যে একটা কোডিং, যে রিসেন্ট টাইমে কেবল আসছে ডিপসিক কোড, ঠিক আছে। কিন্তু তাছাড়াও আমি ক্লড কোড ইউজ করেছি, আমি কোডেক্সও ইউজ করেছি, রিসেন্ট আমি কোডেক্স ইউজ করছি। যদি যদি আপনি আসলে জানেন যে আপনার স্পেসিফিক প্রবলেমটা কি, ঠিক আছে, আপনি জানেন, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, যে আপনি জানেন আপনি স্পেসিফিক কোন প্রবলেমটা ফেস করছেন, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী যদি আপনি প্রম্পটটা ভালোভাবে লিখে দিতে পারেন, আপনি খুব ভালো একটা অ্যান্সার পাবেন, সেটা যেই মডেলই হোক। কোডেক্সেও পাবেন, ক্লডেও পাবেন। ডিপসিক আসলে একটু সস্তা, তো সস্তায় কোনো ভালো রেজাল্ট পেতে হলে আসলে আরেকটু বেশি খাটতে হয়, এটা একটু প্রবলেম হয়। আচ্ছা, আরেকজন ভাই একটু হাত তুলে আছেন। ভাই আপনি, আমি জানি না আপনার আগের জন যিনি, তিনি কি প্রশ্নের উত্তর পেয়েছেন? আপনি ভাইয়া ক্লড, আমি আমি জিনিসটা বুঝতে পারছি, কিন্তু ভাই আপনি কি এজেন্ট ইউজ করছেন? মানে এজেন্ট গুলোর ভিতরে কোনটা সবচেয়ে ভালো মডেল ইউজ, মানে আপনার কাছে মনে হয়? মানে এজেন্ট তো আমি ইউজ করতেছি, জিমিনির এজেন্ট গুলো আর ক্লোডের এজেন্ট গুলো। আচ্ছা, না আমার কাছে হচ্ছে ক্লডের এজেন্ট গুলোকে সবচেয়ে বেশি হাইলি পারফরমেটিভ মনে হয়েছে। জেমিনির ক্ষেত্রে আমি আসলে কি বলবো, মানে কারোর সম্পর্কে নেগেটিভ কিছু তেমন বলতে হয় না, এটা আমার মা বাবা শিখেছেন, তাই আমি জেমিনি নিয়ে কোনো মন্তব্য করব না। হ্যাঁ, আপনি বুঝে নিন যে জেমিনির অবস্থা কেমন। আমার কাছে খুবই অবাক লাগে যে মানে এটা কি আমি পারি না, নাকি আমার চারপাশে যারা আছে তারাও পারছে না। আমি যে কয়েকজনের সাথে কথাবার্তা বলেছি, জেমিনি কেন জানি তার শুরুতে খুবই ভালো পারফরমেন্স দেয়, অল্প কিছু দূর যাওয়ার পরেই এত বেশি হ্যালুসিনেট করা শুরু করে। এবং ইন কেস আপনি যেহেতু ডেভেলপার, আপনি একটা কাজ করবেন, আপনার আসলে ইনপুট টোকেন আর আউটপুট টোকেনের একটা সাইট আপনি লোকাল হোস্টে রান করে, ক্রিয়েট করে নিয়ে রান করে দেখবেন, ঠিক আছে। জেমিনির ক্ষেত্রে দেখবেন একটু কম্পেয়ার করতে কি লাগে, এটা তেমন খুব একটা কষ্ট হবে না, ঠিক আছে। জেমিনির ক্ষেত্রে দেখবেন যে কি হিউজ লেভেলের টোকেন যাচ্ছে এবং আসছে, এবং কাজ কিছুই হচ্ছে না। ঠিক আরেক পাশে আপনি ক্লডের ক্ষেত্রে দেখবেন যে কিছু প্রিসাইজ লেভেলের টোকেন যাচ্ছে এবং কাজ আসছে। তো এই ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো একটা আউটপুট পাবেন। এটা আমার ব্যক্তিগত মতামত, অন্যান্যদের অভিজ্ঞতা আরো ভিন্ন রকমের হতে পারে, আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, সাদ শ্রাবণ ভাই, জি আপনি বলুন। ভাইয়া, বিষয়টা হচ্ছে যে আমার কয়েকটা ইউজ করা হয়েছে, তো তো এই ক্ষেত্রে আমি আসলে শেয়ার করতে চাচ্ছিলাম যে আপনার সাথে আমার ব্যাপারটা ম্যাচ করে কিনা এক্সপিরিয়েন্সটা। জি তো জি। তো আমি মোস্টলি ইউজ করছি হচ্ছে আপনার যে হার্ডেস্ট টুল, আই মিন আইডিই গুলো আর কি, লাইক ধরেন যে কার্সর বা কখনো ক্লাউডের এপিআই আমি হচ্ছে ভিএস কোড এক্সটেনশনের মাধ্যমে ইউজ করছি আর কি। হুম। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আপনার কথা আমি একমত। আমি আহ, মানে মানে যে টাইপটাতে আমি হচ্ছে যে এফোর্ড করতে পারি না, ওই সময় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আপনার ফ্রি মডেল গুলো, লাইক হচ্ছে কিমি, তারপরে হচ্ছে আপনার কি বলে এটা, হাগিং ফেসের যে ফ্রি এলএলএম মডেল গুলো আছে, ওগুলো এনে এনে হচ্ছে ওপেন রাউটার দিয়ে আমি ইউজ করে দেখছি আর কি। তো আমার কাছে যেটা মনে হয় যে যখন আমরা শুধু বেয়ার মেটাল এপিআই গুলো ইউজ করতেছি, তখন আসলে এই মডেল গুলো যেভাবে রেসপন্স করে, আমরা যদি একটা হার্নেস টুলের মধ্যে ঢুকাই, তখন দেখা যায় যে ওরা আরো বেটার আউটপুট দেওয়া শুরু করে। হ্যাঁ, এইটার পিছনে কি কোনো স্পেসিফিক রিজন আছে? আপনি খুবই সুন্দর একটা কথা বলেছেন, এবং হ্যাঁ, এক্স্যাক্টলি এই জিনিসটা আমি নিজেও ফেস করেছি। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটার একটা স্পেসিফিক রিজন হতে পারে যে এই যে আপনি যেরকম একটা এক্সাম্পল দেন না, সহজ ভাষায় বলি আর কি, ঠিক আছে। সেটা হচ্ছে যে এই যে ভিএস কোডের মাধ্যমে, এক্স্যাক্টলি আমিও ভিএস কোডের মাধ্যমে এটা ইউজ করে থাকি, ঠিক আছে। এবং আমি এটা দেখেছি ভিএস কোডের মাধ্যমে কেন জানি আসলে একটু ভালো অ্যান্সার দিচ্ছে আসলে সে, খুবই অবাক করার মতন, বাট হ্যাঁ তুলনামূলক তার পারফরমেন্সটা আমার কাছে বেটার মনে হচ্ছে।
আপনারা ওয়ার্পের নাম শুনছেন? ওয়ার্প টার্মিনাল? হ্যাঁ, জি। আচ্ছা, ওয়ার্প টার্মিনাল যেহেতু আপনি নাম শুনেছেন তার মানে আপনি ইউজ করেছেন। আমি একটা কাজ করেছি ওয়ার্প টার্মিনালে, যেহেতু এটা একটু মডিফাইড, একটু অন্য রকমের, মানুষ তো ওয়ার্প টার্মিনাল নানান কাজ ইউজ করে থাকে। আমি আসলে করেছি কি, ওয়ার্প টার্মিনালে আমি একটা, আচ্ছা আমি যেহেতু স্যামসাং R&D তে, আমাদের ওখানে ইউডেমি সাবস্ক্রিপশন কেনা থাকে, 7,000 8,000 কোর্সের সাবস্ক্রিপশন কেনা থাকে, যেই কোর্স আমি যখন চাই আমি দেখতে পারি। তো আচ্ছা, আমি এখন যা শেয়ার করছি তা একান্তই শেয়ার করার জন্য, এটা কেউ পার্সোনালিও নিবেন না, আশা করি যতটুকু বলছি ততটুকুই, আমাকে জাজও করবেন না, এবং এটা আপনারা নিজ তাগিদে নিজেদের জায়গায় সাবধানে ট্রাই করলে ট্রাই করবেন, বাট শেখার জন্য, অন্যভাবে না। ঠিক আছে? সেটা হচ্ছে আমি করেছি কি, আমি ওয়ার্ক টার্মিনালে ডিপসিকের এপিআই কানেক্ট করেছি। হ্যাঁ, এখন কানেক্ট করে, আর স্যামসাং এ আমি হচ্ছে একটা সাইবার সিকিউরিটি কোর্স, হোয়াইট হ্যাট সাইবার সিকিউরিটি কোর্স, আমি ওইখানে দেখছিলাম যে আসলে ওয়াইফাই এ আসলে এই যে প্যাকেট রাউটিং এটা কিভাবে কাজ করে। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে 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 আমি একটু দেখছি। তা আমার সাথে তো ল্যাপটপ থাকে, আমি একবার একটা রিসোর্টে ঘুরতে যাই, আমি নাম উল্লেখ করবো না। রিসোর্টে আমার ফ্যামিলি ছিল, আমি ছিলাম, এই জাস্ট আমরা কয়েকজনই আর কি। তো আমি আসলে হুট করে রাতের বেলা কোনো কাজ নেই, আমার কাছে হুট করে আমি যে জিজ্ঞাসা করলাম যে রিসোর্টে আসলে আপনাদের, আমি একজনকে জানি আপনাদের রিসোর্টে ওয়াইফাই কেন? ভালো স্যার। আচ্ছা, আপনাদের ক্যামেরা ট্যামেরা কি অবস্থা, আপনার সিকিউরিটির কি অবস্থা? তাহলে স্যার অল্প কয়েকটা জাস্ট ক্যামেরা লাগানো, এটা স্যার হচ্ছে মানুষই মূলত ঘোরাফেরা করে, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি কি মাথায় এসেছে আমি জানি না, আমার কাছে হুট করে মনে হলো আচ্ছা ল্যাপটপটা ওপেন করি তো, ওদের ওয়াইফাই কানেক্টেড হয়েছে, কানেক্টেড হয়ে আমি ওয়ার্ককে এরকম ভাবে ফর্মটা সাজিয়ে দিয়েছি, আমি ফর্মটা বলবো না কি দিয়েছিলাম, ফর্মটা এরকম ভাবে সাজিয়ে দিয়েছিলাম এতটুকু যে মেইন টার্গেট, তুমি এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড যেহেতু আছো, এর সাথে কি কি ডিভাইস আছে এবং তাদের ভালনারেবিলিটি টেস্ট আমি করতে চাই। তো ও তখন করে কি, ও এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এমনিতে সাধারণভাবে অন্য যে এজেন্টগুলো সেগুলো না দিলেও ডিপসিক খুবই লো কস্টে নেটওয়ার্কের সাথে কানেক্টেড 26টা ক্যামেরার অ্যাক্সেস পয়েন্ট আমাকে দেখাই দিছে, একদম আইপি অ্যাড্রেস ধরে। হ্যাঁ, তা আমি আসলে তখন আর বুঝতে পারছিলাম না যে আহ, আমি আসলে কি করলাম এটা। ঠিক আছে, আমি নিজেও একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর কি, বাট এরপরে আমি আর অগ্রসর হইনি, ল্যাপটপটা অফ করে দিয়ে আমার কাছে মনে হয়নি যে এটা এখন গিয়ে তাদের কাউকে জানানো উচিত বা আমার আর ভালনারেবিলিটি টেস্ট করা উচিত কিনা। আমি ওই জায়গায় জাস্ট অফ হয়ে গিয়েছি এবং আমি তারপরে আস্তে করে ব্যাক করছি। সো উল্লেখ করার রিজন হচ্ছে যে আহ, কোন টুলস বা কোন প্ল্যাটফর্মে আপনি ইউজ করছেন, এবং তারা আসলে তাদের সিস্টেম প্রম্পট যদি বলি সহজ ভাষায়, তাদের সিস্টেম প্রম্পট আসলে কিভাবে বিল্ড আপ করা, সেটার উপরে সেটা আসলে কতটা নমনীয় হবে বা কতটা ভয়ঙ্কর হবে এটা নির্ভর করে। ঠিক আছে, এটা জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ারিং। আচ্ছা, আর কারো যদি প্রশ্ন না থাকে, মেবি নেই, আমি, আচ্ছা জি বলুন, আব্দুর রহমান আরফাত ভাই, জি। জি, ভাই আসসালামু আলাইকুম। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আমার একটা কোয়েশ্চেন ছিল, আপনি যে ক্যাশিং নিয়ে বলছিলেন আর জি কি। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি কি ভাই ইনপুট ক্যাশিং এর কথা বলছিলেন না আউটপুট ক্যাশিং? সো একটা ইনপুট ক্যাশিং এখনকার যেটা হচ্ছে কারেন্ট টেক্সটাকে, যে বিশেষ করে জিমেইল এগুলো যদি বলি, তাহলে আমার লাস্ট রানের মধ্যে হচ্ছে ওরা একটা ক্যাশিং সিস্টেম ইউজ করে, দ্যাটস কল্ড টিভি ক্যাশ। আর হুম। এলএলএম এর জন্য হচ্ছে যদি আউটপুট যখন হচ্ছে জেনারেট করে, তখন হচ্ছে ওরা ওদের মতো করে ক্যাশ সিস্টেম থাকে, যেমন হচ্ছে let's say, মানে ওদের আমি ঠিক জানি না, বাট আমি একটু দেখছিলাম আর কি, যখন নিজস্ব ক্যাশ সিস্টেম থাকে। তো আমার মেইন কোয়েশ্চনটা হচ্ছে ভাই, আপনি যে বলছেন let's say হচ্ছে ইউজার যখন কুইরি দেয়, এটা কি ভাই ইউজার সেইং যে সিস্টেমে যেমন রেডিস বা মেইন ক্যাশ ইউজ করে আমি সিস্টেমে এটাকে স্টোর করা, নাকি এলএলএম এর যে টোকেন গুলো আছে সেইখানে ক্যাশিং করা? না, আচ্ছা থ্যাংক ইউ আপনি প্রশ্নটা খুবই স্পেসিফিক করার জন্য। এন্ড আপনি আসলে ঠিক কথা বলেছেন, ক্যাশিং আসলে দুই সাইডেই হয়, বাট এখানে আমি যে ক্যাশিং গুলোর কথা বলছি সেটা হচ্ছে সিস্টেমে একটা আলাদা জায়গাতে ক্যাশিং এর একটা আপনি জাস্ট ধরে নিন যে একটা ভেরিয়েবল, আমি একটু
সহজ ওয়ার্ড আসলে বলার রিজন হচ্ছে সবাই যেন বুঝতে পারে, ঠিক আছে? ক্যাশিং এর একটা ভেরিয়েবল যেখানে আপনি জমা করে রেখেছেন সিস্টেমের ভেতরে, নট টোকেন। কেন বলছি? টোকেনে যতটা, যেমন আমি যদি সিস্টেমের ভেতর থেকেই অ্যান্সারটা বের করে নিয়ে এসে দিয়ে দিতে পারি, র্যাগ আর্কিটেকচারে যে কাজটা করছিলাম, যে আমার ডেটাবেস আমি খুবই সংক্ষিপ্ত ভেক্টর ডেটাবেস 120 GB কেও 4 GB করে ফেলতে পারি, সেখান থেকে অ্যান্সারও রিট্রাইভ করা পসিবল অনেক দ্রুত। সো ক্যাশটাকে কেন আমি ভেক্টর একটা ডিবি করে সেখানে রেখে দিচ্ছি না, মানে আমাকে ক্যাশ থেকেও অ্যান্সার দিয়ে দিচ্ছে। আমি কি জিনিসটা বুঝাতে পেরেছি ভাইয়া? হ্যাঁ, জি। জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা সামনে অগ্রসর হয়ে, আমি জানি যে এই টাইপ কথাবার্তা গুলো আসলে একটু বোরিং হলেও হতে পারে, আমি জানি না আপনাদের কেমন লাগছে, আমি তো বোর্ড হয়ে যাইতাম। তো আমি সংক্ষেপে আস্তে আস্তে বাকি অংশটুকু আগাই, কেমন? আচ্ছা, আউটপুট কন্ট্রোল। আউটপুট কন্ট্রোল একটু আগে ভাইয়া যেটা, একজন ভাইয়া একটু আগে যেটা বললেন যে আমরা আসলে যে ক্যাশিং করে থাকি, এখানেও কিন্তু আসলে ক্যাশিং এর ইউজ হয়, বাট আমি এখানে ক্যাশিং এর কথাটা এখানে উল্লেখ করছি না। আউটপুট কন্ট্রোলের ক্ষেত্রে একটা ব্যাপার কি, যখন আমরা আসলে আমাদের সিস্টেম প্রম্পটটা দিয়ে দেই, ঠিক আছে, সিস্টেম প্রম্পটে কিন্তু শুধুমাত্র আমরা এতটুকু উল্লেখ করি না যে তুমি কি কি জানো, বরং এটা উল্লেখ করি যে তুমি যখন ইউজারকে জানাবা, মানে সিস্টেম প্রম্পটটা আপনারা বুঝেছেন, সেই একই জায়গাতে আমরা এটা উল্লেখ করি যে আমাদের সিস্টেমটাকে বা চ্যাট যে এপিআই যার কাছে যাবে এপিআই এর মাধ্যমে, সেটা ক্লাউড হতে পারে, কোডেক্স হতে পারে, যেটাই আর কি। তো সেই জায়গাতে আমরা সিস্টেম প্রম্পটে উল্লেখ করি যে তুমি যখন তোমার কাছে ইউজার এই টাইপ কোশ্চেন করতে পারে, তুমি যখন অ্যান্সার করবে, ঠিক আছে, সেই ফরম্যাটটা আমরা ঠিক করেছি যে অ্যান্সারের ফরম্যাটটা তুমি এইরকম ভাবে দিবে, হয় সেটা স্পেসিফিক অ্যান্সার, অথবা নট গ্রেটার দেন 120 টোকেন্স, নট লেস দেন 70 টোকেন্স, এরকম আমরা টোকেন সংখ্যাটা উল্লেখ করে দিতে পারি, অথবা ওয়ার্ডস, হ্যাঁ, হয়তোবা তুমি 40টা ওয়ার্ডের মধ্যে অ্যান্সার করার ট্রাই করবে, +-10 এইভাবে উল্লেখ করে দিতে পারি। সো এই যে আউটপুট আসলে কি আসতে পারে সেটাকে যে আসলে কন্ট্রোল করা, এই জিনিসটার ওপরেও আমাদের টোকেন কস্ট অনেকটা কমে আসে, ঠিক আছে? এটাই মূলত এই জায়গাতে এই টেকনিক 5 এ আমি উল্লেখ করার চেষ্টা করেছি যে আমাদের বুলেট পয়েন্ট হয়ে আসবে, জেসন হয়ে আসবে, নাকি আমরা কোনো টেমপ্লেট আসলে দিব, এই জিনিসটাই। আচ্ছা, 6 নম্বর হচ্ছে মডেল রাউটিং। যখন এই যে একটু আগে আমরা একটা কাজ করলাম না, যে যদি সেম টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন আসলে, যে ধরলাম 5 জন ইউজার প্রথমে তারা একই টাইপের কোশ্চেন করে, সেখানে আমরা ক্যাশি থেকে অ্যান্সার নিয়ে দিচ্ছি। এখন ধরে নিলাম যে আসলে তারা ক্যাশি যে অ্যান্সার গুলো পাচ্ছে সেগুলো তারা সন্তুষ্ট না, তাদের অ্যান্সার গুলো একটু তাদের আস্ক করা কোশ্চেন গুলো একটু ভিন্ন রকমের, ঠিক আছে, সেগুলো ক্যাশিতে নাই, কিন্তু তাদের ইন্টেন্ট, তারা যে প্রশ্নটা করছে, আমি যে একটা ওয়ার্ড বারবার ইউজ করছি, ইন্টেন্ট, ইন্টেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ওটা নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ক্লাস করা উচিত। এবং ইন্টেন্টটা আমি রিসেন্ট টাইমে শিখেছি আর কি, যে উদ্দেশ্য কি, একজন ইউজার এসে একটা প্রশ্ন করছে, তার উদ্দেশ্য কি, উদ্দেশ্য ইন্টেন্ট, এটার উপরে যে কি রকমের কাজ হয়। আচ্ছা, যাই হোক, বক্তব্যে ফিরে আসি। একজন ইউজার এসে যে ইন্টেন্টে কোশ্চেন করছে, সেই ইন্টেন্টটা আসলে কেমন, সিরিয়াস ইন্টেন্ট, না মিডিয়াম ইন্টেন্ট, আচ্ছা হ্যাঁ হয়তোবা লোয়ার ইন্টেন্ট, মানে তার ইন্টেন্টের গুরুত্বটা আমি বুঝাচ্ছি, লোয়ার ইন্টেন্ট, লো ইন্টেন্ট, আচ্ছা হ্যাঁ লো ইন্টেন্টের হওয়ার পসিবিলিটি সবচেয়ে হাই। এই যে আমরা যে বুঝে গেলাম তার ইন্টেনশন বা ইন্টেন্টটা লো, সো আমি এক কাজ করি না কেন, আমি যেহেতু তার ইন্টেনশনটা আমি বুঝে গেছি, আমি একটা খুব লো কস্টের মডেলের কাছে একে রাউট করে দেই এর প্রশ্নটা। লো কস্টের মডেল তার মানে লো কস্টের ইনপুট, লো কস্টের আউটপুট, ঠিক আছে? ইন্টেনশন বোঝা সাপেক্ষে আমরা কিন্তু ইনপুট এবং আউটপুট এগুলো পেয়ে থাকি, ঠিক আছে? এবং এইরকম ভাবে এখন ধরে নিলাম যে
আমি যেই চ্যাটবটটা তৈরি করেছি, ঠিক আছে, এখানে সালমান ভাই এসে প্রশ্ন করা শুরু করেছে। তো সালমান ভাই যদি এসে এখন প্রশ্ন করে, ওগুলো সবগুলো হাই হাই এন্ড ইন্টেন্টেড কোশ্চেন, একদম দেখা যাবে খুবই ডিপ লেভেলের কোশ্চেন করা শুরু করছে আমার সিস্টেমকে। তখন আসলে এটা এই র্যাগ মডেল অথবা চিপ মডেল অথবা আমাদের ক্যাশি এগুলা দিয়ে সামনে যাবে না। তখন আমাকে দেখা যাবে যে আমি ক্লড এপিআই পাস করে দিচ্ছি, যে তুমি যাও বাবা, তুমি এই মানুষটার এই হাই ইন্টেন্ট কোশ্চেন গুলো ধরতে পারতেছো, তুমি সেই অনুযায়ী অ্যান্সার করবে। সো এই যে কোন মডেলে আসলে যাবে, রাউটিং ইঞ্জিন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই জায়গাটায়। রাউটিং ইঞ্জিন মূলত এই মডেল গুলোকে রাউট করে। একজন প্রশ্ন করছে, ইন্টেন্ট বুঝতে পারছি, ওকে ক্যাশি তুমি চালু হও। একজন প্রশ্ন করছে, ইন্টেনশন খুবই হাই, তার এই প্রশ্নটা অনেক রিচ একটা কোশ্চেন, এ স্ট্রং মডেল ক্লাউড ফোরেক্স আর চ্যাটজিপিটি, তুমি এবার চালু হও। সো মডেল রাউটিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আসলে এরিয়া। মডেল রাউটিং এর মাধ্যমেও কস্ট ইফেক্টিভনেস অনেক করা যায়। আচ্ছা, কেস স্টাডির ক্ষেত্রে আসলে খুবই সংক্ষিপ্ত কথাবার্তা, যে আমি এতক্ষণ আসলে যা বলেছি আপনাদেরকে পুরোটাই আসলে বলেছি একটা চ্যাট বটের সাপেক্ষে। ঠিক আছে, যে আপনারা কিরকম ভাবে এই কাজটা করতে পারবেন, আপনাদের টপিক গুলো কি নির্ণয় করতে পারবেন, বা রাউট কিভাবে করতে পারবেন, বা ক্যাশি কিভাবে বিল্ড আপ করতে পারবেন, সবই কিন্তু আসলে বলেছি। এই মাত্র যে আমাদের একটা বিল্ড আপ সিস্টেম, একটা চ্যাট সিস্টেম, সেটার সাপেক্ষে। ঠিক আছে, সো এখানে জাস্ট ওই জিনিসটা একটু পার্থক্যটা তুলে ধরা হয়েছে। এছাড়াও আরো কিছু আসলে অ্যাডভান্স টেকনিক আছে। আপনাদের হয়তো মনে আছে যে র্যাক বলার সময় আমি ভেক্টর ডেটাবেজের কথা বলছিলাম, যে 140 বা 120 গিগাবাইট ডেটা। গুগলের একটা ওপেন সোর্স গিটহাব রিপো আছে, যত সম্ভব পারফেক্ট বা এরকম কিছু একটা, আমি এক্সাক্ট নামটা মনে করতে পারছি না। ওটা 120 গিগাবাইট ডেটাকে 4 গিগাবাইট ডেটা হচ্ছে যেমন পরিণত করতে হবে, প্লাস সিমেন্টিক বা সিমিলারিটি সার্চের মাধ্যমে খুব দ্রুত অ্যান্সার বের করে আনতে পারে। জিনিসটা হাইলি ইফেক্টিভ, খুবই কস্ট এফিসিয়েন্ট এবং খুবই ফাস্ট। ঠিক আছে, সো এই র্যাগ উইথ ভেক্টর ডেটাবেস, তারপর সিমেন্টিক ক্যাশিং, এখানে রেডিশ, ক্লাউডফ্লেয়ার এআই অথবা ল্যাংচিন আপনি ইউজ করতে পারেন, তারপর ব্যাচ প্রসেসিং করতে পারেন, সাপোর্ট অটোমেশন করতে পারেন, একদম একাধিক আছে। সো যে কোনো কিছু আসলে কাজ করার আগে আমরা যে একটা এলএলএম এর এপিআই কে যে আমরা কল করব, ঠিক আছে, তো কল করার আগে আমাদের নিজেদের মনে একাধিক প্রশ্ন আসা উচিত। এই প্রশ্নগুলোকে আমি জাস্ট একটু তুলে ধরার ট্রাই করছি, যে আমার যে এপিআই কলটা হচ্ছে সেই এপিআই কলটার কি আসলে খুব একটা প্রয়োজন আছে? এপিআই কলটা দেওয়ার আগে আমি এখানে যে ইনপুট, এতগুলো মেসেজ বারবার কি পাঠানো দরকার আছে নাকি সামারাইজ করা ভালো? আচ্ছা, আমি যে একটা পিডিএফ আপলোড করছি, পুরো পিডিএফ আছে, ইউজার তো পিডিএফ আপলোড করতে পারে, পুরো পিডিএফটা নেওয়ার কি দরকার আছে? ইউজার কোশ্চেন আর পিডিএফ সিস্টেমের মাধ্যমেই আমি ছোট ছোট চাঙ্কে ভাগ করে রিলেটিভ বা রিলেটেড চাঙ্কগুলোকে শুধু নেই না। ঠিক আছে, পরের প্রশ্ন যখন করবে সেই পিডিএফ থেকে আমি আবার একই কাজ করব, কিন্তু যখন দরকার শুধু তখন করব, পুরোটা কেন আমি করতে যাব? এরকম আমাদের মনে আসলে প্রশ্ন আসছে কিনা বা আসে কিনা, সেটার সাপেক্ষে কিন্তু আমরা মেমোরি অপটিমাইজেশন, জানার ইচ্ছা থেকে খরচ কমায় নিয়ে আসার যে ব্যাপারটা, এটাকে আমরা মেমোরি অপটিমাইজেশন ইউজ করতে পারবো। আচ্ছা, আজকে আমার প্রেজেন্টেশন এই পর্যন্তই ছিল। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইনশাল্লাহ করবেন, ফাইম ভাই অ্যান্সার দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, খুবই বোরিং আসলে হয়তোবা কথাবার্তা হতে পারে, আমি জানি না আমি কাউকে কতটুকু রিচ করতে পেরেছি। আহ আচ্ছা, যেহেতু কেউ হ্যান্ড রেইজও করছে না, আচ্ছা আমি এক কাজ করি, আমি যা কিছু এখানে তৈরি করেছি আমি আপনাদের সাথে যদি পসিবল হয়, আমি আপনাদেরকে এটার একটা সার সংক্ষেপ শেয়ার করে দিই, সেখান থেকে আপনারা যদি নিজেরা আচ্ছা পার্সোনালি একটু ভাইয়া, আমার সাথে যোগাযোগ করতে চান। জি, ভাইয়া চ্যাটবট বানানোর প্রক্রিয়াটা কেমন ছিল আপনার, মানে কিভাবে মানে মানে তৈরি করছেন? এটা কি ফ্রিতে আমরা বানাতে পারবো, বা লিমিটেশন কি এটা? দুঃখিত, আপনার
প্রশ্নটা আরেকবার একটু মানে কথা কাটা কাটা এসেছে আর কি, আমি জাস্ট বুঝতে মানে পেরেছি চ্যাটবট। হ্যাঁ, চ্যাটবট প্রক্রিয়াটা কি ছিল, মানে এটাকে আমরা ফ্রিতে ইউজ করতে পারি, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেমন ওই যে আহ, যেমন ফেসবুক পেজ আছে ওগুলোর জন্য বানাতে পারি আমরা, ফেসবুক পেজের জন্য বা আচ্ছা, হোয়াটসঅ্যাপ পেজের জন্য মেনটেন করার জন্য, মানে ফ্রিতে আমরা কোস্ট এফেক্টিভ করতে পারবে এগুলো। আচ্ছা, হ্যাঁ, আপনারা একটা সার্ভিসের নাম শুনেছেন কিনা, হোয়াটসঅ্যাপের নাম তো শুনেছেন তাই না? আরেকটা সার্ভিস কিন্তু আমি জাস্ট আমি কোন জায়গা থেকে মোটিভেশন পেয়েছি সেটাও সেই গল্পটা জাস্ট বলি। হোয়াটসঅ্যাপ আপনারা যেরকম কাজ করেন না, এটা কিন্তু আসলে ওরা এই বাহিরের যারা অনেকে বলে হোয়াটসঅ্যাপ, ওই যে বানরের যে app, হ্যাঁ, সেখান থেকে একজন একটা চালু করে কিন্তু বিজনেস প্ল্যাটফর্মে হোয়াটসচিম্প। ঠিক আছে, হোয়াটসচিম্পের কাজ কি, ওদের কাজটা অনেকটা এরকম যে বিজনেস প্ল্যাটফর্মে একাধিক মেসেজিং যদি আসলে কন্ট্রোল করতে হয়, সেটা কি রকম ভাবে কন্ট্রোল করবে না করবে। সো ওদের আসলে প্ল্যাটফর্মটা কিভাবে বানানো, ওদের সিস্টেম ডিজাইনটা কিভাবে বানানো, ঠিক আছে, সেখানে এপিআই কলিং গুলো যে আচ্ছা আমি তো একটা র্যাগ সিস্টেম সম্পর্কে জানি, আমার কাছে তখন মনে হয় আচ্ছা আমি যে র্যাগ সিস্টেমটা সম্পর্কে জানি, এই র্যাগ এর এই ধ্যান ধারণাটা একটা যদি আমি পিজা শপে আমি যদি ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে কিভাবে করে করবো, সেটাকে যদি স্কেলেবল করতে যাই তাহলে কিভাবে করে করবো। আমি এই ধারণা থেকে নিজে শেখার জন্য মূলত আমি এটা তৈরি করি। এটা না আমি পাবলিকলি এখনো কোথাও দিয়ে দেইনি, এটা আমি এখনো আর&ডির পর্যায়ে রেখেছি। কারণ আমি যা কিছু আমি শিখি আমি ওইখানে গিয়ে ইমপ্লিমেন্ট করি। যেমন ইন্টেন্ট সম্পর্কে আমি শিখেছি, ওইখানে গিয়ে ইমপ্লিমেন্ট করেছি। ভেক্টর ডিবি সম্পর্কে শিখেছি, ওইখানে গিয়ে ইমপ্লিমেন্ট করেছি। আমি গ্রাফ নোট সম্পর্কে শিখেছি বা সেন্টেন্স গ্রাফ মেমরি সম্পর্কে শিখেছি, ওইখানে গিয়ে ইমপ্লিমেন্ট করেছি। এবং হ্যাঁ, এটা আসলে নর্মাল টকিং একটা চ্যাটবট। জাস্ট ধরে নিলাম যে এই যে আপনি কোনো ওয়েবসাইটে ঢুকছেন, ডান পাশে নিচের দিকে স্যার আপনার কোনো হেল্প লাগবে কিনা, এরকম যেমন আসে, আমিও একটা সিস্টেম এরকম তৈরি করছি, বাট আমার টার্গেট আরো এফিসিয়েন্ট করা। আচ্ছা, আর কি আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আর কি কারো কোনো প্রশ্ন আছে? জি, হ্যাঁ, শোনা যাচ্ছে? জি, জি ভাইয়া, শোনা যাচ্ছে একদম, বলুন। ভাইয়া, আমি মানে হচ্ছে যে জিনিসটা আসলে জানতে চাচ্ছিলাম, আপনি আপনার সেশনটা অনেক সুন্দর নিছেন ভাইয়া, কিন্তু আসলে কিছু জায়গা ছিল যে জায়গাটা আসলে আমি ক্লিয়ার হতে পারিনি আর কি। হয়তো আহ, আমি যেভাবে এক্সপেক্ট করছিলাম এটার হয়তো ওয়েবিনারটা হয়তো একটা ডিফারেন্ট দিকে গেছে। আমি কি সেই রিলেটেড কোনো কোশ্চেন আপনাকে করতে পারবো? জি, জি, বরং এমনও হতে পারে যে আহ হয়তোবা আপনার প্রশ্নগুলো অনেক বড় হতে পারে, সেক্ষেত্রে আপনি পার্সোনালিও যদি আমার সাথে কথাবার্তা বলতে চান, তাহলে ইনোভেটিভ স্কিল এই যে জিহাদ ভাইয়ের কাছে আমার আহ, আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে সেভাবেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বরং ইন আমি শর্ট সত্য কথা বলতে আমি অনেক কিছু শিখি আপনাদের থেকে, আমি অনেক কিছু শিখি। জি প্লিজ বলুন, সরি ভাই। ভাইয়া, এখন এই যে আপনি একদম শুরুর দিকে একটা ওয়ার্ড বলছিলেন যে আমাদের এলএলএম টা হ্যালুসিনেশন করে, হ্যাঁ এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আপনি যখন র্যাপের কথা আই মিন ওয়ার্পের হ্যাঁ, কথা আপনার বললেন, কথা একটু তো তখন কাটা কাটা আসছে কেন জানি। আচ্ছা sorry ভাইয়া, এখন কি ক্লিয়ার হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, বলুন। আমি জাস্ট জিনিসটা ক্লিয়ার হয়ে নিচ্ছি ভাইয়া। এখন হ্যালুসিনেশনটা কি এলএলএম টা করে নাকি এলএলএম টাকে কোনো কিছু মেনটেন করে ওই জায়গা থেকে হয়? লাইক আপনি যেটা বললেন যে কনটেক্সট উইন্ডো যেটা আমাদের থাকে, হুম, তো ওইটাকে তো ইন্টারনালি হচ্ছে আপনার সামারাইজ করতেছে তাই না? যখন সামারাইজ করতে থাকে তখন হচ্ছে যে আমার কনটেক্সট গুলো মিসিং হয়ে যায় বা যে কিওয়ার্ড গুলো আমার প্রয়োজন ছিল ওই জিনিসগুলো মিসিং হয়, এর জন্যই তো হ্যালুসিনেশন হয়, নাকি আরো অন্য কোনো কারণ আছে? আচ্ছা, না, হ্যালুসিনেশনের রিজন আপনি এক্সাক্ট জায়গাতেই আছেন। হ্যালুসিনেশনের একটা রিজন হচ্ছে এটা, এছাড়াও কিন্তু হ্যালুসিনেশনের আরো একাধিক রিজন আছে। ঠিক আছে, যেমন এলএলএম, আপনি যে ওয়ার্ড গুলো ইউজ করছেন, ঠিক আছে, আমি একটা ওয়ার্ড হয়তো আপনি শুনেছেন, ইন্টেন্টের একটা কথা বলছিলাম। জি। আমরা যদি ইন্টেন্ট আর্কিটেকচারটা অ্যাপ্লাই করি আমাদের চ্যাটবটে, ঠিক আছে, ইন্টেন্টে কিন্তু পার ওয়ার্ড
একটা স্কোরিং হয়, ঠিক আছে? এখন হয়তো বা কথার কথা আমি বলছি, একজন ইউজার আসলো, সে মানসিকভাবে এক ইন্টেন্ট ধরে রাখছে, কিন্তু আমাদের সিস্টেম তার ওই ওয়ার্ডিং গুলোকে ভিন্ন স্কোরিং করছে, ঠিক আছে? এই যে স্কোরিং বোর্ড, একটা যে স্কোর যাচ্ছে এলএলএম এ, সেটার কারণে কিন্তু সে হ্যালুসিনেট করতে পারে। এখানে কিন্তু এলএলএম এর দোষ থাকতেছে না, তখন আমাদের যে ইন্টেন্ট আর্কিটেকচারটা আমরা ইউজ করতেছি সেই জায়গায় কিন্তু আমাদের একটা খুঁত থেকে যাচ্ছে। এখন 100 জনের মধ্যে ন্যূনতম 10 থেকে 15 জন হয়তোবা শুরুর দিকে যখন আর&ডি করছেন, ন্যূনতম 10 থেকে 15 জন একটু এরকম হ্যালুসিনেটেড অ্যান্সার পেলেও পেতে পারে। সেটার জন্য আমাদের ফলব্যাক সিস্টেম কিছু থাকে, ওভাররাইড সিস্টেম কিছু থাকে, যেটাতে বোঝা যায় ওগুলো হচ্ছে একটু ব্যাকআপ ধরে রাখা। কিন্তু এলএলএম যে কনটেক্সটটা ভুল পাচ্ছে, সেই কনটেক্সট ভুল পাওয়ার রিজন জাস্ট শুধুমাত্র এলএলএম এর ভুল বোঝা না, আমাদের সিস্টেমও হতে পারে, ঠিক আছে? একজন ইউজারে এসে দেখা গেল যে এমন কিছু কোশ্চেন করছে যেগুলো আমাদের ওয়েবসাইট বা আমাদের চ্যাটবট বা যে উদ্দেশ্যে চ্যাটবট বানানো তার সাথে রিলেটেডই না। এলএলএম সেই জায়গায় একটা ভিন্ন রকমের একটা জেল ব্রেকিং সিস্টেম তৈরি হয়ে যেতেই পারে, ঠিক আছে? রেয়ার কেস তাও আমি উল্লেখ করলাম। আমি জানি না আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন কিনা, বাট ভাই আমি আশা করি। মোটামুটি জিনিসটা বুঝতে পারছি, কিন্তু এই যে মানে আবার কনফিউশন লেগে গেছে আমার একটা জায়গায়, সেটা হচ্ছে জি। সেটা হচ্ছে যে এই যে আপনি যখন এই যে ওয়ার্পের কথা বলছেন না, যে ওয়ার্পে যখন আপনি ডিপসিকে হচ্ছে এপিআই টা কানেক্ট করে ওকে একটা প্রম্পট দিচ্ছেন, তো হ্যাঁ। ও আপনাকে ভালনারেবিলিটি গুলো বের করে দিচ্ছে। সো এই যে জেল ব্রেক যে বললেন, এখন জেল ব্রেক কি এলএলএম এর মধ্যে থাকে নাকি যে সিস্টেমের মাধ্যমে আমরা হচ্ছে ওকে প্রম্পট পাস করতেছি ওইখানে থাকে? সো কারণ ডিপসিকে আমি যদি নরমালি যে বলি, ধরেন যে ইনোভেটিভ স্কিলের সাইটটার আমি একটা পেন টেস্ট করতে চাইতেছি, বা হচ্ছে আমি হচ্ছে ওদের ঠিকানাকে বের করতে চাই, তো ও তো আমাকে এই পারমিশন জীবনে দিবে না, মানে করবে না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। সেই সেম জিনিসটা যখন ওয়ার্পে আপনি বলতেছেন আপনি করছেন, তখন হচ্ছে যে ও আপনাকে করতে দিচ্ছে, তাই না? তো মানে ওই জায়গায় আমার না, ও কনফিউশন। আমাকে শুরুতেই করতে দিচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না। জেল ব্রেকের সিস্টেমটা কিভাবে কাজ করে একটু বলি। আসলে আমরা এটা এটা আমি অনেকদিন চিন্তা করছি, আমার হয়তো আরো শেখার বাকি আছে। এখন পর্যন্ত যা শিখতে পারছি সেটা সাপেক্ষে অ্যান্সার করি। সেটা হচ্ছে যে আমরা মানুষ আসলে আল্লাহ সৃষ্টি, আম, আমরা আসলেই এমন একটা পর্যায়ে গিয়েও চিন্তা করতে পারি যেটা এই বিশ্বের দ্বিতীয় কেউ হয়তোবা চিন্তা করতে পারতেছে না, বা হুট করে এটা সামহাও মাথায় জাস্ট আসে, ঠিক আছে? এমন একটা কোশ্চেন, এমন একটা প্যাচে জিজ্ঞাসা করা, ঠিক আছে, যেটার কারণে সে ওই জায়গা থেকে হুট করে একটু জাস্ট মানে কনফিউজ হয়ে বের হয়ে গেল, ঠিক আছে? আমি তো বললাম, আমি ওকে যে ফর্মটা দিয়েছিলাম সেটা একটু বড় ছিল এবং অনেক টাইপের, অনেকক্ষণ আমি ওর সাথে কথাবার্তা বলছি, গল্প করছি, তারপরে এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে? গল্প করার মাধ্যমে যে মানুষের সাথে রিলেশন তৈরি করে তাকে কনফিউশনের দিকে যেমন নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে না, এটা মানুষের ইউনিকনেস প্রকাশ করে। আপনি যত কোটি রুলস আপনি দেন, ঠিক আছে, আজকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে সে আসলে কোন চিন্তাধারায় জন্ম নিচ্ছে এবং সে যে ওই রুলসটা ব্রেক করতে পারবে না, এটা কোন নিশ্চয়তা নেই। কিছু না কিছু একটা জায়গায় জেল ব্রেক আসলে হবেই, সেটা কোনো রুলস দিয়ে আসলে আটকানো যায় না। এখন এটা এলএলএম এর কারণে হচ্ছে নাকি আমাদের সিস্টেমের কারণে হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, এলএলএম টাও কিন্তু আসলে আমাদেরই বিল্ড করা। এলএলএম ও একটা সিস্টেমের ওপরে বিল্ড হওয়া। একে তো এলএলএম টাকে পরিচালনা করার জন্য এটা চারপাশে একাধিক সিস্টেম আছে, এলএলএম নিজেও তো একটা আর্কিটেকচার, সেটাও তো আমাদের। তো সেই জায়গা থেকেও কিন্তু আসলে ভিন্ন কিছু একটা আসা খুবই পসিবল, এবং তখনই আসলে জেল ব্রেকটা হয়, যেটা দ্বিতীয় কেউ চিন্তা করেনি। ভাই আপনার আর কনফিউশন আশা করি একটু হলেও কমাতে পেরেছি, আমি জানি না, চেষ্টা করছি আর কি। আমি বুঝতে পারছি, মানে আসলে ভাইয়া হচ্ছে কি যে আহ অনেক জায়গায় হচ্ছে নলেজ অনেক কম থাকার কারণে অনেক জিনিস আসলে কানেক্ট করতে পারি না, আর ওয়ার্ড গুলো এরকম মানে কি বলবো, যে ওয়ার্ডিং গুলো শুনে হচ্ছে মাঝে মাঝে একটু কনফিউশন হয়ে যায়, এবং আসলে সব জায়গা থেকে মানে এক একজন তো জিনিসগুলো এক এক ভাবে আসলে এক্সপ্লেইন করে, তো তখন আসলে হ্যাঁ, কনটেক্সটটা ধরাটা একটু টাফ হয়। এই জন্যই বেসিক্যালি ভাই আমি আপনার কোশ্চেন গুলো করলাম। আমি জানি না যে আমি আসলে সিজি কোশ্চেন করে ফেলছি কিনা, বা আপনাকে বিরক্ত না না করলাম, না, জাস্ট আমার কিউরিওসিটি ছিল। একদমই সিলি ছিল না।
একটা ব্যাপার কি, আমি কথা আটকাই দিলাম, এক্সট্রিমলি সরি। তাও জাস্ট একটু বলি, সেটা হচ্ছে যে আমি না প্রত্যেকদিন অল্প একটু পড়াশোনা করতে পছন্দ করি। খুবই সামান্য কিছু একটু না পড়লে বা কিছু একটু না লিখলে আমি আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যাই। হ্যাঁ, আহ, আসলে ঘটনাটা কি, কিন্তু তাও না আমি দেখি যে আমি অনেক কিছু জানি না, জিনিসটা আমার খুব খারাপ লাগে। তা এই জিনিসটা আসলে করতে করতেই একটা সময় আসে যখন আমি আসলে বুঝতে পারি যে আহ, একটা অ্যানিমেশন, জাপানের একটা অ্যানিমেশন আর্কেন, তার একটা বিখ্যাত লাইন আমার বারবার মাথায় আসে যে নলেজ ইজ আ প্যারাডক্স, দ্য মোর ইউ নো, দ্য মোর ইউ নো দ্যাট ইউ ডোন্ট নো। ঠিক আছে, এটা খুব কষ্টের একটা কথা কিন্তু। ঠিক আছে, এই জিনিসটা যে আপনি যতই আসলে জানতে চান, আপনার জানাটা থামানো যাবে না, কারণ আপনার জীবনের একটা উদ্দেশ্য এটাই থাকতে হবে, জানতে হবে, যেই সোর্স থেকে হোক। পড়াশোনা ছাড়া, মানে পড়াশোনা বলতে তো আমরা খুব বাজে একটা জিনিস করে ফেলছি আমাদের পড়াশোনার কারিকুলামে, বাট আসলে সত্য কথা বলতে আমাদেরকে লেগে থাকতে হবে, সেটা যেই সোর্স থেকে হোক ভাই। আজকে আমার কিছু কথা আপনার কাছে যেমন আনন্দ হচ্ছে, বিশ্বাস করেন আপনার সাথে যখন আমি বসবো, আমি আপনার কাছ থেকে আরো বেশি অনেক কিছু শিখবো। হ্যাঁ, আমি অলওয়েজ জুনিয়রদের কাছ থেকে সবকিছু শিখছি। আমার সিনিয়রদের কাছ থেকে আমি যতটা না শিখছি, জুনিয়রদের কাছ থেকে শিখছি তার থেকেও বেশি। তারা এমন এমন প্রশ্ন করছে, আমি জাস্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকতাম, আরে এই জিনিসটা চিন্তাই করিনি, ওই জিনিসটা শিখতে গিয়ে আবার একটু খারাপ লাগছে, হ্যাঁ এই জিনিসটা আমি জানতাম না, তখন আবার খারাপ লাগে। ঠিক আছে, এটাই। আহ, আপনাকে জাস্ট মানে লেগে থাকতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। মোস্ট ওয়েলকাম ভাই। ভাই আব্দুর রহমান আরাফাত ভাই প্রশ্ন করেছেন। জি ভাইয়া, আমি আবার কোশ্চেন ভাইয়া একটা জব রিলেটেড কোশ্চেন করতেন, যদি পারমিশনটা দিতেন আর কি। যদি জি প্লিজ। সিনিয়স হচ্ছে, আমি কাইন্ডলি ফ্রেশার, যেহেতু আমি একটা কোম্পানি ফিনটেকে ছিলাম, ইন্টার্ন ছিলাম, প্লাস হচ্ছে আমি এখন একটা ল্যাবের আরএ হিসেবে আছি, মানে ইউনিভার্সিটিতে আর কি। সো আমার কোশ্চেন হচ্ছে ভাইয়া, এই যে এআই ইঞ্জিনিয়ারিং বা এমএল ইঞ্জিনিয়ারিং যে জব গুলো, সো ইন ফিউচার এটা আসলে ডিমান্ড কেমন হতে পারে, ইন পার্সপেক্টিভ, মানে ইন টার্মস অফ বাংলাদেশ জব মার্কেট, যেহেতু ভাই আমি ফ্রেশার। সো আচ্ছা, আহ শিফটিং ব্যাপারটা আসলে কিরকম, বিদ্যুৎ যখন এসেছে, হ্যাঁ, বিদ্যুৎ আসার সময় না আপনারা তো জানেন কিনা যে আহ ঘড়ি আসার আগে ব্রিটেনে একটা জায়গায় না, আহ একটা শহরে এই দ্য ডোর নকার নামে একটা হচ্ছে চাকরি ছিল। তাদের কাজ ছিল সকাল 6টার সময়, এক্সাক্ট 6টা থেকে 6টা 10-এর মধ্যে ওই এলাকার সবার দরজায় নক করতে হবে, এটার জন্য তারা একটা টাকা পেত। ঠিক আছে, তো যখন ঘড়ি আসছে তখন হুট করে একটা শিফটিং হয়েছে। হ্যাঁ, এরপরে ম্যানুয়াল ঘড়ি অনেকদিন চলেছে, ম্যানুয়াল ঘড়ির পরে হুট করে যখন অটোমেটিক ঘড়ি এসেছে তখন আরেকটা শিফটিং হয়েছে। রিসেন্ট টাইমে শিফটিং গুলো না একটু কুইক হচ্ছে। হ্যাঁ, বাট এই যে শিফট যখন একটা শুরু হয়, তখন কয়েক বছরের একটা ধাক্কা একটু যায়, এটা যাবে, এটাই স্বাভাবিক। ইতিহাসে সবসময় ধাক্কা দেয়। যখন বিদ্যুৎ প্রথম এসেছে তখন একটা শিফটিং হয়েছে, ঠিক বিদ্যুৎ প্রথম আসার সময় যেমন শিফট বা একটা ধাক্কা এসেছিল, যেটা কয়েক বছর ছিল, এবং তারপরে বিদ্যুৎ রিলেটেড অনেক মার্কেট তৈরি হয়েছে। যারা পড়াশোনা করেছে বা লেগে থেকেছে তারা এটাতে আলহামদুলিল্লাহ উঠে গিয়েছে। ঠিক এআই এর শিফটিং টাইমটাও না বর্তমানে চলছে। আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই আজ আজ থেকে 5 বছর পরে কি থাকবে, বিশ্বাস করেন আমি ওয়াইল্ড গেসও করতে পারছি না যে আসলে কোন দিকে তৈরি হবে। কিন্তু একটা জায়গায় আমরা আমরা বলতে আমি আমাকে মিন করছি, আমি নিজেও কিছু জায়গায় ভুল করেছি, সেটা হচ্ছে যে আমি না একাধিক জিনিস শিখতে গিয়েছি। হ্যাঁ, একাধিক জিনিস আসলে শেখার দরকার নেই, আপনি একটা জায়গায় লেগে থাকুন। তবে হ্যাঁ, আমার আমার পার্সোনাল, আমি আমি যা বলছি আমার পার্সোনাল, মানুষের সাথে ভিন্নতা থাকতে পারে, সেটা হচ্ছে যেখানেই যান যা কিছু করেন, এই বর্তমানে এআই এর বেসিক সম্পর্কে যেমন আপনার জানাটা জরুরি, প্লাস আপনার কোডিং নলেজ যদি থাকে, তাহলে ইনশাল্লাহ যেখানেই যান, যেমনই যান, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, এটা খুবই আসলে দরকার। মানে
আহ আজ থেকে 5 বছর পরে এআই এর মার্কেটটা যেখানেই যাক বা যেমন যাক, আপনার যদি এখন কোডিং নলেজ, সিস্টেম ডিজাইন এগুলো থাকে, এবং অবশ্যই 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 এটার সাথে এআই এর নলেজটা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। এবং জব মার্কেট এখন যেমন আমরা সবাই দেখছি না যে এআই জব খেয়ে ফেলতেছে, এক্স্যাক্টলি বিদ্যুৎ যখন আসছে তখন প্রচুর জব খেয়ে ফেলছে, কিন্তু নতুন জব যখন তৈরি হওয়া শুরু হয়েছে তখন হিউজ তৈরি হয়েছে। ওই টাইমে মানুষ যারা শুরুর দিকে একটু পড়াশোনা করে জাস্ট লেগেছিল, তারা এখন অনেক উঁচু শিখরে চলে গেছে। কথাটা হচ্ছে আপনি লেগে আছেন কিনা, যদি লেগে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনার রাস্তা ইজি করবেন। আর আরো ডিটেলস যদি জানতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন জিহাদ জিহাদ ভাইয়ের মাধ্যমে, কোনো অসুবিধা নেই। আহ আমি আর এক্সটেন্ড করলাম না কথাবার্তা আপনার প্রশ্নের। আর কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যেহেতু কেউ এখনো আর প্রশ্ন করছে না, হ্যাঁ, তাহলে অলরেডি অনেক সময় হয়ে গেছে। এখন যদি অনেক কারো সময় হয়ে কোশ্চেন গেছে। থাকে কোশ্চেন করতে পারেন, ইনশাল্লাহ ভাই অ্যান্সার দিয়ে দিবে। আমরা সর্বোচ্চ আর এই যে 11টা পর্যন্ত কন্টিনিউ করবো ইনশাল্লাহ। কারো কোশ্চেন থাকলে করতে পারেন, তাহলে একটু কথা হবে আর কি, কথা হবে। আসলে এত রাতে আপনারা জেকে জেকে যে আমার বকবকানি শুনেছেন, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। এই পরিমাণে ধৈর্য যেহেতু আছে, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো অনেক কিছু করতে পারবেন, এতটুকু বিশ্বাস আমার আছে। আমি ইনশাল্লাহ। খুবই ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমার আফসোস হচ্ছে আমি আরো কেন জানতে পারছি না, আমার আটকায় যাচ্ছে অনেক কিছুতে। বাট চেষ্টা করতে আমি পছন্দ করি, দেখি আল্লাহ কদ্দুর কি নাই। ভাইয়া আপনি অনেক পজিটিভ একটা মানুষ, আপনার মতো টিম লিড পেলে যে কোনো টিম মেম্বারই ভাই এমনি উপরে উঠে যাবে। ইন্নালিল্লাহ। ভাইয়া যা বলছেন আল্লাহ আপনার উপরে রহম করবে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ অনেস্টলি ভাইয়া। ভাই আই মিন ইট ভাই, আই রিয়েলি মিন ইট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মোস্ট ওয়েলকাম ভাইয়া। ভাইয়া অনেক রাত হয়ে গিয়েছে, আমার মনে হয় জিয়াদ ভাইকে আমি ফ্লোরটা জি ছেড়ে ভাইয়া, দিচ্ছি, আমি জি ভাইয়া। এখনকার মতন ইনশাল্লাহ বিদায় সকালে নিই। হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্ম পূরণ করবেন। যদি ভাইয়ের সাথে কথা বলতে চান বা অন্যান্য কোনো রিসার্চ থাকে অথবা কোর্স রিলেটেড কোনো কথা থাকে, তাহলে ইনশাল্লাহ আমার সাথে বলবেন এন্ড অ্যাটেন্ডেন্স ফর্ম পূরণ করবেন। ওইখান থেকে হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করা হবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আজকের মতন আমি বিদায় নিচ্ছি। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।